ভাইজান, এখান থেকে কি উবার পাওয়া যাবে? মহাকাশ থেকে কি আজকে আসছেন ভাইজান? মানে? মানে এটা আপনার শহর না, এটা গ্রাম। এখানে উবার পাওয়া যায় না, ভ্যান গাড়ি ভাড়া পাওয়া যায়। আচ্ছা, আপনি কোথায় যাবেন? চৌধুরী বাড়ি যাব। চিনেন আপনি? সূর্য বেশ অবাক হলো। লোকটা চৌধুরী বাড়ির নাম শুনতেই তাকে নিজের বাইকের পেছনে উঠতে বলেছে। সূর্য ভাবছিল যেহেতু বাড়িটা চেনে না, তাই লোকটার সাথে যাওয়াটাই উত্তম হবে। তাই লোকটার বাইকে উঠে বসলো। লোকটা বাইক স্টার্ট দিতেই বিকট একটা শব্দ হলো। বেশ পুরনো মডেলের বাইক, দেখে বোঝা যাচ্ছে। হেলে দুলে বাইক চালিয়ে লোকটা যেতে লাগলো। কিছু দূর যেতেই হঠাৎই লোকটা প্রশ্ন করলো, ভাইজান কি ঢাকা শহর থেকে আসছেন? না, আমি লন্ডন থেকে আসছি। মানে কন কি ভাইজান, লন্ডন থেকে আসতেছেন? তাহলে আপনার গাটকি বচকা কোথায়? গাট্টি বোচকা মানে? মানে বিদেশ থেকে মানুষ আসলে তো কত কিছু নিয়ে আসে। আপনার হাতে দেখতেছি একটাই ব্যাগ। চৌধুরী বাড়িতে গিয়ে কি কাজ? আছে একটু ব্যক্তিগত কাজ। আপনি একটু দ্রুত যান, আমি বড্ড ক্লান্ত। লোকটা আর কথা বাড়ালো না। 20 মিনিটের পরেই পৌঁছে গেল গন্তব্যস্থলে। রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে অবাক হলো সূর্য। সে ভাবতে পারেনি এত বড় বাড়ি হবে। লোকটা তাকে বাইক থেকে নামিয়ে দিল। সূর্য পকেট থেকে টাকা বের করতে যাবেই তখন লোকটা বলল, আরে মিয়া, ফাজলামি করেন আমার সাথে? আপনি টাকা বের করছেন কেন? জানেন, দাদাজান যদি জানেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে টাকা নিয়েছি, তাহলে আমার ঘাড়ে আর মাথা থাকবে না। আরে কেউ জানবে না, টাকাটা রাখুন। আপনার টাকা আপনি গিলে খান, আমি চললাম। ডাক্তার আপা আমার জন্য অপেক্ষা করছেন। বলে লোকটা বাইক নিয়ে চলে গেল। সূর্য বেশ অবাক হয়ে বাড়ির ভিতরে গেল। বাড়ির সামনে বিশাল বড় পুকুর, তার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে মূল বাড়ির দিকে। রাস্তার দুই পাশে বেশ সুন্দর করে ফুলের গাছ লাগানো। উঠানের মধ্যে বিশাল একটা বসার জায়গাও করা। সূর্য কিছুটা ভয় নিয়ে বাড়ির দরজায় গিয়ে নক করলো। ঠিক তখনই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সূর্য তাকে সালাম দিল। তখন ভদ্রমহিলা প্রশ্ন করলেন, বাবা, কি তুমি আর কাকে চাইছো? জি, আমি প্রতাপ চৌধুরীর সাথে দেখা করতে এসেছিলাম। ও, আব্বাজানের সাথে দেখা করবেন? কিন্তু উনি তো এখন বিশ্রাম নিচ্ছেন। ভিতরে এসে বসো, আমি দেখছি। ভদ্রমহিলা সূর্যকে নিয়ে সোফায় বসালেন। সূর্যের চারপাশে তাকালো। তারা যে বেশ প্রভাবশালী মানুষ সেটা কথাবার্তায় বোঝা যাচ্ছে। বাড়ির ডেকোরেশনও তার প্রমাণ দিচ্ছে। সূর্য সোফায় বসতেই বাড়ির কাজের মেয়ে শরবত নিয়ে তার সামনে আসলো। সূর্য হাসি মুখে সেটা হাতে তুলে নিল। একটু পর 20-22 বছর বয়সী রোগা পাতলা একটা ছেলে হাত ধরে ধরে একজন বয়স্ক লোককে এনে তার সামনে বসালো। সূর্য তাকেও সালাম দিল। বৃদ্ধ লোক সালামের জবাব নিয়ে সোফায় হেলান দিয়ে বসে বললেন, শুনলাম তুমি আমার সাথে দেখা করতে এসেছো। তা কোথা থেকে এসেছো তুমি? জি, আমি লন্ডন থেকে আসছি। প্রতাপ চৌধুরী চোখ মুখ কুঁচকে গেল। এত দূর থেকে তার সাথে দেখা করতে আসছে, এর কারণ কি? তিনি গম্ভীর মুখে প্রশ্ন করলেন, তোমার পরিচয় কি আর আমার সাথে দেখা করার কারণ কি? জি, আমার আম্মা আপনার কাছে পাঠিয়েছেন। আমার নাম সূর্য, সূর্য চৌধুরী, রুদ্র চৌধুরীর ছেলে আমি। কথাটা শুনতেই প্রতাপ চৌধুরী কেসে উঠলেন। তখন সেই রোগা পাতলা ছেলেটা দ্রুত ওনার বুকে মালিশ করতে শুরু করলো আর জোরে জোরে বাড়ির লোকজনকে ডাকতে লাগলো। মুহূর্তের মধ্যেই বসার ঘরটা পুরো জমজমাট হয়ে গেল। কমপক্ষে 10-12 জন মানুষ এসে জমা হলো সেখানে। তার মধ্যে নারীর সংখ্যায় বেশি। সূর্য বেশ হতভম্ব হলো, কিন্তু কিছু বলল না। তখন সেখানে থাকা একজন মধ্যবয়স্ক লোক সূর্যের দিকে তাকিয়ে বললেন, এই ছেলে, তুমি কি এমন বললে যে বাবা এমন চিন্তায় পড়ে গেলেন? প্রতাপ চৌধুরী হাতের ইশারায় থামিয়ে দিলেন সেই লোককে। এরপর সূর্যের দিকে তাকিয়ে বললেন, কি তা তোমার মা তোমাকে এখানে পাঠালো, কিছু বলে দিয়েছে? জি না, তেমন তো কিছু বলেননি। উনি বললেন দেশে এসে চৌধুরী বাড়ির লোকজনের সাথে দেখা করতে। এখানেই নাকি আমার আত্মীয় স্বজন সবাইকে খুঁজে পাবো। আসলে বিদেশে পড়াশোনা শেষ করার পর বেকারি ছিলাম। ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছি। সবার পরিবার আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার কেউ নেই। তাই মায়ের কাছে সবসময় জানতে চাইতাম আমার পরিবার কোথায়। তখন মা বলতেন বড় হওয়ার পর জানাবেন। 2 সপ্তাহ আগে আমাকে বললেন এই বাড়ির কথা। এরপর ঠিকানাও দিয়ে দিলেন, তাই দেখা করতে আসলাম। বাড়ির লোকজনের ভিতরে ততক্ষণে কানাঘুষা শুরু হয়ে গেছে। প্রতাপ চৌধুরী চোখ রাঙিয়ে তাকাতেই সবাই যেন চুপ মেরে গেল। তখন প্রতাপ চৌধুরী সূর্যের দিকে তাকিয়ে বললেন, আমার মা কখনো বলেনি তুমি কেন তোমার পরিবারের থেকে আলাদাভাবে বিদেশে থাকো? জি না,
সেরকম কোনো কথা তো কখনো বলেননি, আর আর আমিও কখনো জানতে চাইনি। আর বাবা এখন কি করে? কথাটা শুনে সূর্য মাথা নিচু করে ফেলল। প্রতাপ চৌধুরী অবাক হয়ে তাকালেন সূর্যের দিকে। সূর্য মাথা কিছুক্ষণ নিচু করে থাকার পর বলল, আমি কলেজে ওঠার পরে বাবা একদিন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এরপর আমার মাই আমাকে বড় করেছেন। কথাটা শুনে প্রতাপ চৌধুরী হয়তো আঘাত পেলেন, কিন্তু সেটা তার চেহারায় ফুটে উঠল না। তিনি নিজের গম্ভীর ভাব বজায় রেখে পরিবারের সবার দিকে তাকিয়ে বললেন। তোমরা কি ওকে চিনতে পেরেছো? ও রুদ্রের ছেলে সূর্য। তখন বাড়ির সবাই কিছুক্ষণের জন্য হাঁ হয়ে তাকিয়ে থাকলো সূর্যের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক দুইজন লোক একে অপরের দিকে তাকালেন। এরপর প্রতাপ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আব্বা, আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? ওকে এখনই বাড়ি থেকে বের করে দিন। ও কি জানে না ওর কোনো যোগ্যতা নেই এই বাড়ির ভিতরে প্রবেশ করার? হ্যাঁ আব্বা, আফতাব একদম ঠিক কথা বলেছে। ওর বাবা আমাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়ে এরপরে ও কিভাবে এই বাসায় ঢুকলো? সূর্য বেশ অবাক হয়ে দুজনের দিকে তাকালো। তার মায়ের বক্তব্য অনুযায়ী তার বাবার আরো দুই ভাই ছিলেন, একজন আফতাব চৌধুরী আর অন্যজন আকরাম চৌধুরী। আফতাব চৌধুরী সবার ছোট আর আকরাম চৌধুরী সবার বড়। মাঝখানে তার বাবা রুদ্র চৌধুরী। তাদের একজন বোনও আছে যিনি সবার ছোট। সূর্য বুঝতে পারল এরাই তার দুইটা চাচা। সে অবাক হয়ে দুজনের দিকে তাকালো। তখন প্রতাপ চৌধুরী তার ছেলেদের দিকে তাকিয়ে বললেন, সবাই জানোয়ার হয়ে গেলেও আমি হতে পারি না। আমি জমিদার সূর্যশেখর চৌধুরীর ছেলে প্রতাপ চৌধুরী। লোকে আমাকে আমার মহানুভবতার কারণে চিনে, তাই ও যখন এসেছে তখন তাকে থাকতে দেয়া হোক। বাকি কথা আমি রাতে সবাই বাসায় ফিরলে বলবো। আব্বা, আপনি ভুল করছেন। এই ছেলেকে এখানে রাখা মানে আরেকটা কাল সাপ পোষা। আপনি আপনার ছেলেকে ঠিক এরকম লাই দিয়েছিলেন, আর সে আপনার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। এখন তার ছেলেকে আবার সুযোগ দিয়ে যেটুকু সম্মান অবশিষ্ট আছে সেটাও নষ্ট করতে চাইছেন? চুপ করো আফতাব, তোমার সাহস কি করে হলো? তুমি আমার মুখের উপর কথা বলো। ভুলে যেও না, প্রতাপ চৌধুরী কখনো নিজের কথার বাইরে কারো কথা শুনতে চায় না। রহিম, যা 2 তলার বড় রুমটা ওকে থাকার ব্যবস্থা করে দে। আর বাড়ির সবাইকে বলে দিচ্ছি, আমার কথার বাইরে ওর সাথে খারাপ ব্যবহার কেউ করতে পারবে না। তখন প্রতাপ চৌধুরীর সেবায় থাকা সেই রোগা পাতলা ছেলেটা এসে সূর্যের ব্যাগটা হাতে নিয়ে নিল। সূর্য বাড়ির লোকদের দিকে তাকালো। কেউ তার দিকে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ মুখ কালো করে দাঁড়িয়ে আছে। প্রতাপ চৌধুরী কথায় যে সবাই খুশি হননি এটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। সূর্য রহিম নামের ছেলেটার পিছন পিছন যেতে লাগলো, কারণ ভ্রমণ আর ক্লান্তির কারণে তার শরীরে একদম নুয়ে এসেছে। এখন সবার আগে বিশ্রামটা খুবই প্রয়োজন। সূর্য রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। এ তো তার বিদেশে থাকা বিলাসবহুল রুমের থেকেও বড়। সূর্য একের পর এক অবাক হয়ে যাচ্ছে। তখন রহিম সূর্যের ব্যাগটা গুছিয়ে রাখতে রাখতে বলল, ভাইজান, কিছু লাগলে আমারে ডাক দিয়েন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। এখন দাদাজানের ঔষধ খাবার সময় হয়েছে, দাদাজানকে ঔষধ দিতে। সূর্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রহিম নামের ছেলেরা বেরিয়ে গেল। সূর্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। না, সব কিছুরই ব্যবস্থা তো ভালোই, কোনো অসুবিধা হয়নি তার। যেই সে বিছানায় গা এলিয়ে দেবে ঠিক তখনই হন্তদন্ত হয়ে একজন মধ্যবয়সী মহিলা রুমের ভিতরে ঢুকলেন। এতক্ষণ ওনাকে দেখেনি সূর্য। উনি এসেই কিছু না বলে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এরপর গালে কপালে চুমু খেতে খেতে বললেন, আব্বা, আমার বাপজান, তুমি এতদিন কইছিলা? এতটা দিন পর আমাদের কথা মনে হলো তোমার? ছোটবেলায় আদো আদো গলায় তুমি আমাকে ফুপিমণি বলে ডাকতে, সেই ডাক শোনার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি। কথাটা শুনে সূর্য তার মায়ের কথা মনে হলো। মুখে অজান্তেই মৃদু হাসি ফুটে উঠল, কারণ তার মা আগেই বলে দিয়েছিলেন এই বাড়িতে আর কেউ তাকে আপন না করে নিক বা নাই নিক, একজন আছে যে তাকে আপন করে নেবে, আর সেটা হচ্ছে প্রতাপ চৌধুরীর একমাত্র মেয়ে গুলশান চৌধুরী। ওনার স্বামী বিয়ের 3 বছরের মাথায় নাকি মারা যান। এরপর প্রতাপ চৌধুরী অনেক চেষ্টা করলেও তিনি আর বিয়ে করতে রাজি হননি। ওনার স্বামীকে ভীষণ ভালোবাসতেন তিনি, তাই কোনো সন্তানও হয়নি তার। তাই প্রতাপ চৌধুরী নিজের একমাত্র মেয়েকে নিজের কাছে আগলে রেখেছেন। সূর্য এতক্ষণ তার ফুপির পাগলামি দেখছিল। এতদিন পর তার নিজের মানুষগুলোকে সে আপন করে পেয়েছে। ভীষণ আনন্দ হচ্ছিল তার। সে তার ফুপিকে জড়িয়ে ধরে বলল, এই তো ফুপি, আমি এসে গেছি। আবার তোমাকে জ্বালাবো? আমি আম্মার কাছ থেকে আপনার অনেক গল্প শুনেছি। ওরে আমার বাবাটা রে, তোমার আম্মা কি তোমার সাথে আসেনি? না, আম্মাকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি আসতে চাননি।
আম্মা বলেছেন এই বাড়ি নাকি শুধু আমার, ওনার কোনো অধিকার নেই এই বাড়িতে ঢোকার। কথাটা শুনে গুলশান চৌধুরী হঠাৎই চুপ হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই আবারও মুখে হাসি ফুটিয়ে বললেন, আচ্ছা আব্বা, তুমি অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো। ফুপি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। সূর্য সম্মতি জানাতেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। ওদিকে আফতাব চৌধুরীর রুমে বসে আছেন আকরাম চৌধুরী এবং আফতাব চৌধুরীর স্ত্রী রেমানা চৌধুরী আর আকরাম চৌধুরীর একমাত্র ছেলে সিয়াম চৌধুরী। আফতাব চৌধুরী নিজের বড় ভাইকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আমার এই বিষয়টা কিন্তু ভালো লাগছে না। যত দ্রুত সম্ভব এই ছেলেকে বাড়ি থেকে তাড়াতে হবে, তা না হলে আমাদের জন্যই ও কাল হয়ে দাঁড়াবে। তুই এটা চিন্তা করছিস, আমি তো আরেক বিষয় নিয়ে চিন্তিত। ছেলেটা এসে বলল ও রুদ্রের সন্তান, আর আব্বাও সেটা বিশ্বাস করে নিল। এই ছেলেটা তো ধোঁকাবাজ হতে পারে। তখন সিয়াম পাশ থেকে বলল। আকরাম চৌধুরী আর আফতাব চৌধুরী বেশ চিন্তায় পড়ে গেলেন। তখন আফতাব চৌধুরীর স্ত্রী রেমানা চৌধুরী বললেন, তোমরা যাই বলো, এই ছেলে আসল হোক বা নকল, ওকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে তাড়াতে হবে, না হলে এই বিশাল সম্পত্তির আরো একটা ভাগ করতে হবে। এমনিতেই আব্বাজান সব কিছু গরিব অসহায়দের দিয়ে দিচ্ছে, এর মধ্যে যদি আরেকটা ভাগ করতে হয় তাহলে আমাদের সন্তানেরা কি পাবে? সেটাই তো চিন্তা করছি রোমানা। আচ্ছা দেখি, আমি আমার বাবাকে যত দূর জানি এত সহজে সবটা মিলে নিবে না। যেই ছেলে তার মুখে চুলকানি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল, সেই ছেলেকে এত সহজে ক্ষমা উনি করবে না। আজকে রাতে তো বাবা বললো কথা বলবে, দেখি আজ রাতে কি সিদ্ধান্ত হয়। ওদিকে আকরাম চৌধুরীর স্ত্রী আয়েশা চৌধুরী রান্নাঘরে কাজের মেয়েদেরকে এটা ওটা দেখিয়ে দিচ্ছিলেন। তখনই হততন্ত হয়ে গুলশান চৌধুরী রান্না করে ঢুকলেন। তারপর আয়েশা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, ভাবি তাড়াতাড়ি সরো, আজ আমি নিজের হাতে আমার আব্বার জন্য রান্না করব। কতদিন পর ছেলেটাকে দেখলাম, সে আদো আদো গলায় কথা বলতো, যখন তখন দেখেছিলাম, আজ এত বড় হওয়ার পর আবার দেখলাম। আমি ওর জন্য রান্না করব। এই বাড়ির সবচেয়ে নরম স্বভাবের মানুষ কথা যদি বলতে হয় তাহলে আয়েশা চৌধুরী তাদের মধ্যে উপরের সারিতে থাকবেন। তিনি কখনোই বাড়ির ঝামেলার মধ্যে জড়াতে চান না, সবাইকে আপন করে আগলে রেখেছেন তিনি। গুলশান চৌধুরীর এমন তাড়াহুড়ো দেখে তিনি হেসে কাজের মেয়েদেরকে ইশারায় সরে আসতে বললেন। এরপর গুলশান চৌধুরীর পাশে গিয়ে বসলেন। আপা, দেখছো, ছেলেটা কিন্তু একেবারে মেজু ভাইয়ের মতো দেখতে হয়েছে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। গুলশান চৌধুরী নিজের হাতে রান্না করলেন। ওদিকে দুপুরে সবাই বিরাট টেবিলে খেতে বসেছে। সব জায়গায় পুরুষ মানুষ। এই বাড়িতে মহিলারা পুরুষের সাথে বসার অনুমতি নেই, তবে একটা সময় একজনেরই বসার অনুমতি ছিল। তিনি হচ্ছেন প্রতাপ চৌধুরীর সহধর্মণী নিরুপমা চৌধুরী, কিন্তু তিনি মারা গেছেন আজ থেকে 30 বছর আগে। সেই থেকে প্রতাপ চৌধুরীর পাশের চেয়ারটা সবসময় খালিই থাকে। বিশাল সম্পদশালী মানুষ হলেও প্রতাপ চৌধুরীর নিজের স্ত্রীর শূন্যতা কখনোই পূরণ করতে চাননি। তার বেশ কয়েকটা ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে তিনি সবসময় তার স্ত্রীকে অনুভব করতে পারেন। এই বৃদ্ধ বয়সেও তিনি মাঝে মাঝে একা একা দাঁড়িয়ে ওনার স্ত্রীর সাথে কথা বলেন। কেউ সেই কথা শুনতে না পেলেও প্রতাপ চৌধুরী নিজের স্ত্রীর কথা ঠিকই শুনতে পান। তিনি বেশ গর্ব নিয়ে বলেন, উনি যাই প্রশ্ন করেন না কেন নিরুপমা চৌধুরী নাকি সেটার উত্তর দেন। বাড়ির মহিলাগণ খাবারের সবকিছু দেখাশোনাও করেন। তখন গুলশান চৌধুরী সূর্যকে টেনে নিয়ে টেবিলের কাছে আসলেন। প্রতাপ চৌধুরী ওনার বাড়ির কাজের লোক থেকে শুরু করে সব পুরুষ মানুষকে নিয়ে একসাথে খেতে বসেন। এটা ওনার বেশ পুরনো অভ্যাস। সূর্যকে দেখে উনি নিজের মেয়েকে ইশারা করলেন সূর্যকে তার পাশের চেয়ারে বসানোর জন্য। সঙ্গে সঙ্গে টেবিলে থাকা সবার হাত থেমে গেল, কারণ গত 30 বছরে প্রতাপ চৌধুরী কখনোই কাউকে নিজের পাশের চেয়ারে বসাননি, এমনকি নিজের ছেলে মেয়েকেও না। তাহলে হঠাৎই সূর্যকে কেন বসাতে বলছেন? গুলশান চৌধুরী বাবার ইশারায় খুশিতে আত্মহারা হয়ে সূর্যকে ওই চেয়ারে বসালেন। নিজের হাতে প্লেটে খাবার তুলে দিলেন। সূর্য একবার খাবার মুখে নিচ্ছে তো আরেকবার তার দিকে তাকাচ্ছে। সবাই কেমন যেন রোবটের মতো তাকাচ্ছে। প্রতাপ চৌধুরী খাবার শেষে বিশ্রাম করতে চলে গেলেন। তখন সূর্য আবার নিজের রুমে ফিরে আসলো। ওদিকে গ্রামের ছোটখাটো একটা হাসপাতাল, বিশাল লম্বা লাইনের রোগী দেখতে দেখতে ক্লান্ত হয়ে এক তরুণী ডাক্তার নিজের কেবিন থেকে বের হলো। কিন্তু বাইরে আসতেই তো চক্ষু চড়ক গাছ, কারণ সে যে লোকটাকে নিজের টুকটাক কাজের জন্য রেখেছিল সেই লোকটা একজন বৃদ্ধ মহিলার হাতে থাকা প্রেসক্রিপশনটা দেখে এটা ওটা বলছে। মেয়েটা একটু এগিয়ে যেতেই শুনলো, শোনো বুড়ি, তোমার যে সমস্যা সেটা খুবই গুরুতর। তোমার ওপরের টিকিট চলে এসেছে। এখন
তোমাকে এখন বললে তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবে। তোমার নাতনির নাম্বার দাও, আমি ওকেই বলবো। ডাক্তার সাহেব, আমার চিকিৎসাটা করবেন না? পিছন থেকে আলিশার কণ্ঠ শুনে সোহেল হতভম্ব হয়ে যায়। এরপর নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলে, আরে আপা, আমি তো মজা করছিলাম, আপনি এটাকে সিরিয়াসলি দিয়ে দিলেন। এরকম মজার কাহিনী আমি অনেকবার শুনেছি সোহেল ভাই। তুমি আর ভালো হলে না। এখন চলো তাড়াতাড়ি, দাদাজান আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ আপা, চলেন। আলিশা সোহেলের পিছন পিছন যেতে লাগলো। সোহেলের বাবা প্রতাপ চৌধুরী বেশ বিশ্বস্ত কর্মচারী ছিলেন। ছোটবেলা থেকেই সোহেল তার বাবার সাথে চৌধুরী বাড়ির আসা যাওয়া করত। সোহেলের বাবা মারা যাওয়ার পর প্রতাপ চৌধুরী সোহেলের দেখাশোনা করেন। এখন উনি ওনার নাতনির সাথে সব সময় তাকে থাকার নির্দেশ দিয়েছেন। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সোহেল আর আলিশা। গ্রামের মানুষজন আলিশাকে দেখলেই হাসি মুখে কথা বলে, কারণ এই মেয়েই তো বিশাল বড় সরকারি চাকরি ছেড়ে তাদের গ্রামে এসেছে চিকিৎসা দেওয়ার জন্য। সোহেল হাঁটতে হাঁটতে হঠাৎই বলল, আপা, আজকে তোমাদের বাসায় একটা লোক আসছে দাদাজানের সাথে দেখা করতে লন্ডন থেকে। আমি ভাবছি দাদাজানের পাওয়ার তো এখন আর দেশের ভেতরে আটকে নেই, দেশের বাইরে উঠতেছে। মানে লন্ডন থেকে কে দাদুর সাথে দেখা করতে আসলো? একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে উবার যাচ্ছিল, পরে আমি তাকে তোমাদের বাসায় পৌঁছে দিলাম। দেখে মনে হচ্ছিল বিদেশি, কিন্তু জানো লোকটা ভীষণ কিপটা। কেন, তোমার পকেট গরম হয়নি তাই না? আরে না আপা, আমাকে টাকা দিতে চাচ্ছিল, আমি নেইনি। সব জায়গায় কি আর নিজের আসল চেহারা দেখালে হয়? আমি কিপটা বলতেছি কারণ লোকটা এত দূর থেকে আসলো, কিন্তু সাথে কোনো বড় লাগেজ আনলো না, একটা ছোট্ট ট্রলি নিয়েই চলে আসছে এত দূর থেকে। আলিশা বুঝলো এই আত পাগলের সাথে কথা বলতে তার সময় নষ্ট হবে, তাই দ্রুত বাড়ির দিকে যেতে লাগলো। কিছু দূর যেতেই দেখতে পেল গ্রামের কলেজ ছুটি হয়েছে, ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে। তাই সে কিছুক্ষণ অপেক্ষা করলো নিহাকে নিয়ে একদম ফিরবে। এবার তাদের পরিচয়টা দিয়েই দেই। আলিশা চৌধুরী হচ্ছে আকরাম চৌধুরীর একমাত্র মেয়ে। সিয়ামের থেকে বয়সে 3 বছরের ছোট। আর নিহা হচ্ছে আফতাব চৌধুরীর একমাত্র মেয়ে, এবার ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করছে। আলিশা ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে ওখানেই সরকারি চাকরির অফার পেয়েছিল, কিন্তু সেটা না করে নিজের দাদাজানের ইচ্ছা অনুযায়ী গ্রামের মানুষের সেবার জন্য গ্রামে ফিরে আসে। এরপর তার পরিচিত 2-3 জন ডাক্তারকে নিয়ে গ্রামের পাশেই একটা ছোটখাটো হসপিটাল দাদাজান খুলে দেন। এখন সেখানে গ্রামের মানুষদের চিকিৎসা করছে। গ্রামের মানুষের কাছে সে ভীষণ জনপ্রিয়। কিছুক্ষণ দাঁড়াতেই গেটের কাছ থেকে নিহা আলিশাকে দেখে এগিয়ে আসলো। এরপর 2 বোন বাসায় ফিরল। তখন বাড়ির পুকুর ঘাটে বসে দিয়ে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সূর্য। গুলশান চৌধুরী আর আয়শা চৌধুরী সেটা দেখে একে অপরকে জড়াজড়ি করে হাসছেন। এই দৃশ্য দেখে নিহা তার আদরের ফুপির আর বড় চাচির দিকে এগিয়ে এসে বলল, তোমাদের আমি কতদিন বলেছি ননদ আর ভাবির সম্পর্ক থাকবে সাপ আর বেজির মতো, একজন আরেকজনকে দেখলেই ফোঁস করে ফুলে উঠবে। তোমরা সেটা না করে সব সময় একে অপরের গায়ের সাথে গা লাগিয়ে ঘুরো কেন? ওসব আমি কই পারলাম নিহা, আমি ওই দায়িত্ব তোমার মায়ের হাতে ছেড়ে দিয়েছি। ঠিক তখনই নিহার নজরে এলো সুদর্শন এক যুবক বর্ষা দিয়ে মাছ ধরার ব্যর্থ চেষ্টায় লিপ্ত। তাকে দেখে নিহা জিজ্ঞাসা করলো, এটা কি দাদাজান কোথা থেকে ইনপুট করলো বড় আম্মু? এই কথা বলতেই গুলশান চৌধুরী নিহার মুখ চেপে ধরলেন। আলিশা সেটা দেখে এগিয়ে আসলো। সেও নিজেও এতক্ষণ দাঁড়িয়ে ওই মানুষটাকে দেখছিল, কিন্তু চিনতে পারছিল না। তখন তাদের দুজনের সংশয় ভাঙিয়ে দিয়ে গুলশান চৌধুরী বললেন, আরে ওকে তুই চিনবি না? আলিশা চিনবে, ও হচ্ছে তোর মেজো চাচার ছেলে সূর্য। তোর মেজো চাচা যে লন্ডনে থাকতো তার একমাত্র ছেলে। আলিশা, তুই ওকে চিনতে পারিসনি? ও সূর্য। কথাটা শুনতেই আলিশার হাত থেকে অ্যাপ্রনটা পড়ে গেল। সে আরও একবার চোখের ইশারায় ফুপিকে জিজ্ঞাসা করলো কথাটা কি সত্যি কিনা। গুলশান চৌধুরী হাসি মুখে উত্তর দিল, না, হ্যাঁ। এবার আলিশার কান্না করে দেওয়ার মতো অবস্থা। সে কল্পনাও করতে পারেনি সূর্যকে আবার তার চোখের সামনে দেখবে। তাদের এই চিন্তা ভাবনার মাঝেই নিয়া হুট করেই বলে উঠল, আরে আম্মু বললো ওই চাচাকে নাকি দাদাজান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে ওনার ছেলেকে এই বাড়িতে ঢুকতে দিল কিভাবে এই বুড়ো? এই মেয়ে, আমার বাবাকে নিয়ে আরেকদিন যদি বাজে কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আসছে বাপের গুনগান গাইতে, সারাদিন যে মুখটা হাতির মতো করে রাখে তার ব্যাপারে আর কি বলবো। কোথায় দাদু হয়েছে নাতি নাতনিকে নিয়ে ঘুরবে, আড্ডা দিবে, তা না, উনি ওনার মরে যাওয়া বউয়ের সাথে রাসলীলা করতেই তো ব্যস্ত। আয়শা চৌধুরী আর আলিশা ফুপি ভাইজির তুমুল ঝগড়া দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এরই মধ্যেই সূর্য বড়শিটা নিয়ে এসে উঠানে ছুঁড়ে ফেলে বলল, ফুপি, তুমি আমার সাথে এরকম মজা করতে পারলে? পুকুরেও
পুকুরে একটাও মাছ নেই আর তুমি আমাকে এখানে আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখলে। সূর্যের কথায় সবাই আরেক দফা হেসে নিল। তখন গুলশান চৌধুরী এগিয়ে এসে সূর্যের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মাছ আছে, কিন্তু তুই ধরতে পারিস না সেটা বল। কাল আব্বাকে বলবো লোক লাগিয়ে মাছ ধরাতে। এখন ওদের সাথে পরিচয় হয়ে নে। এই হচ্ছে তোর বড় চাচার মেয়ে আলিশা। ছোটবেলায় তুই যে কদিন এখানে ছিলি, ও তোকে কোলে নিয়ে ঘুরতো, ও তোর বড় বোন। আর এই হচ্ছে নিহা, তোর ছোট চাচার মেয়ে। ওর সাথে বেশি মিশবি না, খুব শয়তান মেয়ে। এই মহিলা, ফাজলামি মারাও আমার সাথে? সুন্দর একটা পোলার সামনে আমাকে অপমান করতে চাইছো? এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে। রাতে ঘুমের মধ্যে গিয়ে ঘাড় মটকে দিব। এই আপা, তুমিও না ওর সাথে এখন ঝগড়া করছো? চলো ঘরের ভিতরে যাই। এরপর তারা সবাই একসাথে ভিতরে ঢুকলো। এই দৃশ্য চোখে পড়তেই এই বাড়ির ছোট বউ অর্থাৎ আফতাব চৌধুরীর স্ত্রী রুমানা চৌধুরী নিজের স্বামীকে উদ্দেশ্য করে বললেন, আদিক্ষেতা দেখো ওনাদের। আমার তো মনে হয় এরাই কোনোভাবে যোগাযোগ করে এই ছেলেকে এখানে এনেছে, যাতে সম্পত্তির ভাগ নিতে পারে। এই ছেলে তো থাকবে বিদেশে, আর দেশে বসে এরাই সবকিছু ভোগ করবে। তুমি চিন্তা করো না রুমানা, এই ছেলে বেশি দিন এখানে টিকতে পারবে না। খুব তাড়াতাড়ি ওকে তাড়ানোর ব্যবস্থা করছি। ওদিকে সন্ধ্যায় সবাই সোফায় বসে আছেন। চারিদিকে তখন থমথমে পরিবেশ। বাড়ির ছোট থেকে বড় সবার মুখেই তুমুল আগ্রহ বিরাজমান, কারণ একটু পরেই প্রতাপ চৌধুরী আসবেন গুরুত্বপূর্ণ কথা বলতে, আর সেটা সূর্যের ব্যাপারে। এই সম্পর্কে সবারই ধারণা আছে। মুহূর্ত পার হতে না হতেই প্রতাপ চৌধুরী লাঠির গটগট শব্দ করে বসার ঘরে ঢুকলেন। আর পিছন পিছন রহিম আসছে, হাতে তার ফাইলের স্তূপ। এগুলো যে এই চৌধুরী পরিবারের সম্পত্তির কাগজপত্র, এই ব্যাপারে সবারই জানা। এটা দেখে প্রতাপ চৌধুরীর দুই ছেলের মাথায় আগুন ধরে গেল। তবে কি তাদের বাবা সূর্যকে সব সম্পত্তি দিয়ে দিবেন? প্রতাপ চৌধুরী নিজের গাম্ভীর্য ভাব বজায় রেখে সোফায় বসলেন। এরপর সূর্যকে বললেন, হে সূর্য, এবার বলো তোমরা কি চাও? সূর্য বেশ অবাক হলো। এরপর দাদাজানকে উদ্দেশ্য করে বলল, কি চাই মানে? মানে তুমি তো আর বিনা উদ্দেশ্যে ওই দূর দেশ থেকে এখানে আসোনি, তাই তোমার চাহিদা কি সেটা বলো। আমার কোনো চাহিদা নেই, কোনো কিছু পাওয়ারও আশা নেই। দেখো সূর্য, তুমি আমাকে চিনো না, তাই আমার সামনে মিথ্যা বলার সাহস করছো। বিশ্বাস করেন দাদাজান, আমি সত্যি বলছি। আপনাকে কেন মিথ্যা বলবো? তার মানে কি তুমি তোমার বাবার প্রাপ্য সম্পত্তি নিতে এখানে আসোনি? না দাদাজান। তুমি লন্ডনে কি করো? সূর্য এবার চমকে গেল। কি উত্তর দিবে সে? কিন্তু এখন তাকে স্বাভাবিক থাকতে হবে, তাই সে নিচু স্বরে বলল, জি, পড়াশোনা সবে শেষ করেছি। এখন ছোটখাটো একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করি। চেষ্টা করছি ভালো একটা চাকরির। সূর্যের কথা শুনতেই বাড়ির লোকদের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। তাদের কাছে এই চাকরি খুবই নগণ্য। চৌধুরী বাড়ির ছেলে কিনা রেস্টুরেন্টে ওয়েটারের জব করবে, আর করলেই বাকি। তারা তো এই ছেলেকে বাড়ির লোক বলে মনেই করে না। সূর্যের দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর বললেন, তা এখানে থাকবে নাকি আবার নিজের মায়ের কাছে ফিরে যাবে? কয়েকদিন থেকেই চলে যাব। আমার আম্মার তো আমি ছাড়া কেউ নেই। আচ্ছা, তাহলে রুমে যাও, এখন আমি বাকিদের সাথে কথা বলবো। আর তোমার যতদিন ইচ্ছা থাকো, যা ইচ্ছে করো, এসব তোমারই। সূর্য হাসি মুখে নিজের রুমে চলে গেল। তখন প্রতাপ চৌধুরী নিজের ছেলেদের উদ্দেশ্য করে বললেন, এতদিন তোমাদের বলার পরেও আমি সম্পত্তি ভাগ করে দেইনি, কারণ আমার সম্পত্তির উত্তরাধিকারী 4 জন। তাদের মধ্যে একজন অনুপস্থিত ছিল। এখন যখন তার ছেলে চলে এসেছে, সে না চাইলেও জন্ম যখন দিয়েছি, তখন তার ভাগটা আমি তার ছেলের হাতে তুলে দিতে চাই। সেটা নিয়ে সূর্য হয়তো বিদেশে ভালো কিছু একটা করতে পারবে। বাবা, আপনি এসব কি বলছেন? আপনি তো ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তাহলে আজ কেন রুদ্রের সন্তান এই বাড়ির সম্পত্তি পাবে? হ্যাঁ বাবা, আমরা কেউ চাই না ওই লোকটার কোনো অস্তিত্ব এ বাড়িতে থাকুক। আমরা ওকে ঘৃণা করি। আপনার কথার অবাধ্য হয়ে যে লোকটা একটা রাস্তার মেয়ের জন্য সবার মুখে চুনকালি মাখিয়েছিল, সেই লোকের অস্তিত্ব আপনি আবার ফিরিয়ে আনতে চাইছেন? প্রতাপ চৌধুরী খুব বুদ্ধিমান মানুষ। তিনি চুপচাপ কিছুক্ষণ ছেলেদের আপত্তি শুনলেন। তিনি জানেন তার এই দুই ছেলে খুবই স্বার্থপর। নিজেদের স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না। এমনকি তাদের একমাত্র বোনকেও যখন প্রতাপ চৌধুরী এই বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তারা আপত্তি করেছিলেন। তাই তিনি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, তোমরা কি ভাবছো, যদি সূর্য ফিরে না আসতো তাহলে রুদ্রের সম্পত্তি আমি তোমাদের হাতে তুলে দিতাম? কখনোই না। আমি এই সম্পত্তি গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতাম। আমি কারো হকের উপর হাত দিতে চাই না। সন্তান হিসেবে যখন জন্ম দিয়েছি, আমি স্বীকার করি আর না করি, এটা ওর প্রাপ্য ছিল। যেহেতু ওর সন্তান বিদেশে কষ্ট করছে, আমার উচিত ওর প্রাপ্য ওকে বুঝিয়ে দেওয়া।
কিন্তু বাবা, আজ পর্যন্ত আপনি আমাদের কথার কোনো মূল্যায়ন করেন। ছোটবেলায় থেকে আপনি যা বলেছেন তাই শুনে এসেছি, কিন্তু আপনার কাছে কখনো ঠিক মূল্যায়নটা পাইনি। আপনি সবসময় আমাদেরকে এক চোখে আর রুদ্র ও তার পরিবারকে আরেক চোখে দেখে এসেছেন। এই কথা শুনে প্রতাপ চৌধুরী ভীষণ রেগে গেলেন। তিনি কখনো নিজের সন্তানদের মধ্যে কাউকে আলাদা চোখে দেখেননি। এরপরেও নিজের বড় ছেলের মুখ থেকে এমন কথা শুনে তিনি বেশ রেগেই বললেন। প্রতাপ চৌধুরী এমন রাগী চেহারা দেখে তারা দুইজন ভড়কে গেলেন। উঠে যাওয়ার সময় প্রতাপ চৌধুরীর ছোট ছেলে আফতাব চৌধুরী বাবার দিকে আরো একবার ফিরে তাকিয়ে বলল, এই কাজটা আপনি একদম ঠিক করলেন না আব্বা। আমরা কখনোই আপনার কথার অবাধ্য হতে চাইনি, কিন্তু আপনি আজ যেটা করলেন তাতে আমাদেরকে বাধ্য করছেন আপনার সাথে তর্ক করতে। বলেই তারা দুই ভাই সেখান থেকে চলে গেল। আকরাম চৌধুরী ঘরে এসে দুই ভাই ঢুকতেই পেছন পেছন সিয়াম আর রুমানা চৌধুরীও প্রবেশ করলো। রুমানা চৌধুরী ঘরে ঢুকতেই বলল, আমি আগেই বলেছিলাম এই ছেলে কোনো সাধারণ উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। এবার হলো তো, আর কত অপেক্ষা করবে? না, এখন আর মেনে নেওয়া যাচ্ছে না ভাইজান। কিছু একটা করো ভাইজান। বাবা দিনের পর দিন আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। এর একটা প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। আকরাম চৌধুরী ভাবনায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না কি করা উচিত। তার স্ত্রী কখনোই তাকে এইসব ব্যাপারে সহযোগিতা করেনি, বরং তার ছোট ভাইয়ের বউ সবসময় তার পাশে থেকেছে। তখন রুমানা চৌধুরী ভয়ঙ্কর একটা কথা বলে উঠলেন, যদি আপনারা কিছু করতে না পারেন তাহলে একটা সময় দেখা যাবে আমাদের এই বাড়ি ছাড়তে হতে পারে। এই বৃদ্ধ লোক যতদিন বেঁচে থাকবে আমাদেরকে আপনাদের অধিকার থেকে বঞ্চিত করেই যাবে। না, আর কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। যদি আমরা আমাদের সম্পত্তি না পাই, তাহলে দরকার হয় আব্বার বিরুদ্ধে নামবো। এরপরেও এই সম্পত্তির 3 নাম্বার কোনো ভাগ হবে না। হ্যাঁ ভাইজান, এটাই তো আমরাও চাই। আমাদের হাতে সব সময় কম। আপনি একা নন, সিয়াম আছে, আমি আছি, আমাদের ভাই আছে। আমরা সবাই মিলে লড়াই করব। আব্বাজান আর কতদিন বাঁচবে? আর এই ছেলে বিদেশে পড়াশোনা করেছে। যদি আইনি ঝামেলায় যায় তাহলে কিন্তু আরো বড় সমস্যা তৈরি হবে। ওকে ওইসব ঝামেলায় যাওয়ার সুযোগই দেওয়া যাবে না। এর আগেই ওকে শেষ করে ফেলতে হবে। আর চুপ করে থাকলে হবে না। সিয়াম, তুই তো সারাদিন এলাকার বাজে লোকেদের সাথে ঘোরাফেরা করিস। তুই আমার সন্তান। আমি জানি তুই কোথায় যাস আর না যাস, সব খবরই আমার কাছে আছে। তাই এইসব ব্যাপারে না বললে এখন বল, কেউ আছে যে এই ছেলেকে শেষ করে ফেলতে পারবে? এই কথা শুনতেই সিয়াম বেশ চমকে গেল। বাবার মুখ থেকে এই প্রথম কাউকে মেরে ফেলার কথা শুনেছে। সে জানে তার বাবার কিছুটা নেশাপানি করার অভ্যেস আছে, কিন্তু এই রকম কাউকে মেরে ফেলার কথা বলবে ভাবতেও পারেনি সিয়াম। কিন্তু এখন এটা তাদেরকে অধিকারের প্রশ্ন, তাই সে বলল, আমার মাথায়ও ওর নামই ঘুরপাক খাচ্ছিল। ভাইজান, তুমি ওকে দিয়েই কাজটা করাও। এতে করে আমাদেরকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তাহলে কালকে দুপুরে ওকে আমাদের দোকানে নিয়ে আয়। ওর সাথে কথা বললেই সবকিছু ঠিকঠাক করতে হবে। ওদিকে বিছানায় শুয়ে ফোন হাতে নিতেই মায়ের কয়েকটা মিস কল দেখে হাসি মুখে কল ব্যাক করলো সূর্য। ফোন দিতে না দিতেই তার মা সেটা রিসিভ করলো। মায়ের কণ্ঠ শুনে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আম্মা, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ আব্বা, আমি একদম সুস্থ আছি। তা তোমার ওই দিকের খবর কি? সবকিছু ঠিকঠাক? যাওয়ার পর একটা বার ফোন দিয়ে কিছু জানালে না। তুমি জানো না আমি কতটা চিন্তায় থাকি তোমাকে নিয়ে। আসলে আম্মা, এখানে এত ব্যস্ত ছিলাম আপনাকে কল করার আর সময়ই পাইনি। জীবনে এই প্রথমবার মনে হচ্ছে আমি পরিপূর্ণ। সব দিকে আমার আপনজন কত আদর করে আমাকে। এই কথা শুনে নীলিমা চৌধুরী অবাক হয়ে গেলেন। তিনি হতবম্ব হয়ে প্রশ্ন করলেন, মানে কি বুঝলাম না। ওখানে যাওয়ার পর কোনো ঝামেলা হয়নি? ওরা তোমাকে কিছু বলেনি? না আম্মা, এমন তো কিছু হয়নি। ওরা সবাই আমাকে আপন করে নিয়েছে। একটু আগে দাদাজান বলল, যতদিন ইচ্ছা থাকো, এই সব কিছুই তো তোমার। সত্যি তোমার দাদু এই কথা বলেছে? হ্যাঁ আম্মা, দাদাজান খুব ভালো মনের মানুষ, আমাকে ভীষণ আদর করে। ছেলের মুখে কথাগুলো শুনে আবেগে আপ্লুত হলেন নীলিমা চৌধুরী। কঠিন হৃদয়ের মানুষটি কি আর নেই? প্রতাপ চৌধুরী কি আগের মতো আর কথায় কথায় নিজে বন্দুক বের করেন না? এইসব চিন্তায় তিনি মগ্ন হলেন। তখন সূর্য মায়ের কণ্ঠস্বর শুনতে না পেয়ে বলল,
আম্মা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আব্বা, আমি তাহলে এখন রাখি। ও আচ্ছা, তোমাকে যে একটা জিনিস দিয়েছিলাম ওইটা কি আসল লোকের হাতে দিয়েছো? না আম্মা, এখনো ওনার সাথে আমার তেমন কথাই হয়নি, তবে কালই পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে। আর তোমার ম্যানেজার আসছিল আজ, তুমি নাকি বলছো 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে? আপনি যেভাবে এই বাড়ির লোকদের বর্ণনা দিয়েছিলেন তাতে তো মনে হচ্ছিল 2 দিনও টিকতে পারবো না। সেই জন্য রাহাতকে বলে এসেছিলাম 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসব। কিন্তু এখানে এসে তো যেতেই মন চাচ্ছে না। সবাই আপনার কথা জিজ্ঞাসা করছে। এখন চিন্তা করছি কয়েকদিন পরেই ফিরবো। ছেলের এমন কথায় হাসলেন নীলিমা চৌধুরী। এই বাড়ির মানুষগুলো ভীষণই স্বার্থপর আর অহংকারী, কিন্তু আজ ছেলের মুখের কথা শুনে মনে হচ্ছে মানুষগুলো পরিবর্তনশীল। এই বাড়ির মানুষগুলো হয়তো পরিবর্তন হয়েছে, না হলে তার ছেলের পছন্দ হবে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। নিজের হাসি বজায় রেখে নীলিমা বললেন, আমার ছেলেকে কি এমন জাদু করলো ওনারা যে এখন আসতে যাচ্ছে না? তেমন কিছু না আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা আব্বা, তোমার যেদিন ইচ্ছা সেদিন ফিরে এসো, কোনো সমস্যা নেই। আর আমি আদিলকে বলে দিব, ও তোমার ম্যানেজারের সাথে দেখা করে সব বুঝিয়ে দেবে। আর আমি যেভাবে বলেছিলাম ওভাবে ওদেরকে বলেছো তো? কেউ জিজ্ঞাসা করলে তোমার কাজের কথা বলবে না। জি আম্মা, আমার মনে আছে। আমি তাদেরকে বলেছি আমি এখানে একটা রেস্টুরেন্টে ওয়েটারে জব করি। ছেলের কথা এবার উচ্চ স্বরে হেসে উঠলেন নীলিমা চৌধুরী। তার এত উচ্চ শিক্ষিত ছেলে কিনা ওয়েটারের জব করবে। এরপর মা ছেলে কিছুক্ষণ খুনসুটি করে ফোন কেটে দিলেন। মায়ের ফোন কেটে বারান্দায় গিয়ে দাঁড়ালো সূর্য। এরপর রাহাতকে কল করলো। রাহাত ফোন ধরতেই বলল, স্যার, আপনি তো বলেছিলেন 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবেন। সেই জন্য আমি ওই এরিয়ান কোম্পানির সাথে মিটিংটা আগামী সপ্তাহে ঠিক করে ফেলেছি। ওরা তো চলেও আসবে আগামী সোমবার, কিন্তু ম্যাডাম বললেন আপনার নাকি ফিরতে দেরি হবে। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম ফিরে যাব, কিন্তু এখানে এসে মনে হচ্ছে কিছুদিন থাকতে হবে। তুমি এক কাজ করো, ওই মিটিংটা ক্যান্সেল করে দাও। আপনি মিটিং ক্যান্সেল করবেন? হ্যাঁ, আপনি করতেই পারেন, কিন্তু আমার ভীষণ মায়া হচ্ছে ওদের জন্য। ওই কোম্পানির একজন ডিরেক্টর নিজে এসেছিলেন মিটিংটা কনফার্ম করার জন্য। প্রায় 2 মাস ধরে ওনার নিয়মিত কন্ট্রাক্ট চালিয়ে যাচ্ছেন। ওনাদেরকে না করে দেওয়া ভালো দেখায় না স্যার। তাহলে কি করব রাহাত? আমি তো এখন ফিরতে পারবো না। স্যার, আপনি বললেন আমরা একটা প্রাইভেট ফ্লাইট বুক করতে পারি। আপনি এসে মিটিং অ্যাটেন্ড করে আবার ফিরে গেলেন। না, সেটা সম্ভব না, কারণ আমি ওখানে গেলে আবার কাজের ঝামেলায় ফেঁসে যাব। আমি এখন কিছুদিন কাজের ঝামেলা থেকে ফ্রি থাকতে চাই। তুমি এক কাজ করো, তুমি ওদের সাথে কথা বলে মিটিংটা বাংলাদেশে নিয়ে আসো। আমি তোমাদেরকে ঠিকানা দিচ্ছি, এখানকার আশেপাশে কোথাও চলে আসো। মিটিংও হয়ে যাবে আর গ্রামের ঘোরাঘুরিও হয়ে যাবে। তোমরা তো অনেক দিন থেকে বলছিলে একটা ট্রিপ অ্যারেঞ্জ করতে। এই কথা শুনে রাহাত অনেক খুশি হলো। সে হাসি মুখে বলে, ওকে স্যার, তাহলে আমি এখনই ওনাদের জানিয়ে দিচ্ছি। আর আগামী শনিবার আমরা পুরো টিম নিয়ে আসছি। আচ্ছা এসো, কিন্তু প্রথমে ঢাকায় নেমে ওখানে কোনো হোটেলে উঠেছেও, কারণ গ্রামের দিকে ভালো হোটেল পাবে না। কাকে গ্রামে আসার কথা বলছেন মিস্টার? গার্লফ্রেন্ড নাকি? পেছন থেকে হঠাৎই মেয়েরই কণ্ঠ শুনে ফোনটা দ্রুত পকেটে ঢুকিয়ে নিল সূর্য। এরপর পেছনে ফিরে আলিশাকে দেখেই চমকে গেল। এই সময় সে আলিশাকে এখানে এক্সপেক্টই করেনি। নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, না, তেমন কেউ না। আমার একটা ফ্রেন্ড, ওর সাথে কথা হচ্ছিল, তাই ওকে বলছিলাম এখানে এসে দেখে যেতে। বুঝলাম, কিন্তু হঠাৎ তোমার দেশে আসতে মন চাইলো কেন? আম্মা বলল এখানে আমার পরিবার থাকে, তাই দেখা করতে আসলাম। তোমার আম্মা শুধু পরিবার থাকে এই কথা বলেছে, আর কারোর থাকার কথা বলেনি? আই মিন তোমার খুব আপন কেউ? সূর্য অবাক হলো। কার কথা বলছে আলিশা? সূর্য কথাটা ঘুরিয়ে ফেলার জন্য বলল, আপনি কি এখানেই দাঁড়িয়ে কথা বলবেন? চলুন আমরা ভিতরে গিয়ে বসি। হ্যাঁ, বুঝতেই তো হবে, তোমার সাথে আমার অনেক কথা বাকি। সূর্য ভিতরে গিয়ে সোফায় বসতে বসতে বলল, আমার সাথে আপনার কথা বাকি আছে নাকি? আমি তো আপনাকে এই প্রথম দেখলাম। সূর্যের কথা যে পছন্দ হয়নি আলিশার, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আলিশা সোফায় গিয়ে সূর্যের পাশে বসলো। এরপর বলল, তুমি কি জানো এই বাড়িতে তোমার এটা 3য় আসা? কি বলছেন আপনি? আমি কি এই বাড়িতে আগে আরো 2 বার এসেছিলাম? হ্যাঁ, এই বাড়িতে এর আগেও 2 এসেছিলে।
একবার চৌকাঠ থেকে ফিরে গেছো, আর একবার এই বাড়ির লোকজন তোমাকে জোর করে 2 মাস আটকে রেখেছিল। সূর্য অবাক হলো আলিশার কথা শুনে। আলিশা কোন ব্যাপারে কথা বলছে সে ব্যাপারটা বিন্দুমাত্র ধারণা নেই তার। তার মা তো এই ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু আসার সময় তার মা তাকে একটা কথা বলে দিয়েছিল যে এই বাড়িতে আসলে সে অনেক নতুন বিষয় জানতে পারবে যেটা তার অজানা ছিল। হয়তো সেই কথার বাস্তবায়ন এখন হচ্ছে। সূর্য বেশ আগ্রহ নিয়ে আলিশাকে বলল, আমি আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা ওয়েট, আম্মা আপনার জন্য একটা জিনিস পাঠিয়েছে। আমি নিজেই আপনার ঘরে যেতাম সেটা দেওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে, তাই ভাবছিলাম সকালে যাব। আলিশা বেশ অবাক হলো, তার মেজো চাচি আবার কি পাঠালো তার জন্য। সে অবাক হয়ে তাকিয়ে রইল সূর্যর দিকে। সূর্য নিজের ব্যাগটা খুলে একটা ছোট ব্যাগ এগিয়ে দিল আলিশার দিকে। আলিশা ব্যাগটা খুলতে গিয়ে দেখলো বেশ শক্তভাবে এটা আটকানো, যাতে কেউ খুলতে না পারে। ব্যাগটা খুলতেই আলিশা বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কারণ এটা তার মেজো চাচির বিয়ের গহনা, সাথে এটা ছোট্ট চিরকুট। আলিশা চিরকুট খুলতেই সেখানে লেখা দেখলো, মামুনি, তোমার তো অপেক্ষা করার কথা ছিল আমার ছেলের জন্য। আমার জানি না অপেক্ষা করেছো কিনা। যদি করে থাকো তাহলে নাও, পাঠিয়ে দিলাম তোমার জিনিস তোমার কাছে। এখন পারলে আটকে রেখো, আর না পারলে আমাকে দোষারোপ করো না। আমি তোমাকে সুযোগ দিলাম, আর আমি চাই তুমি নিজে থেকেই আমার ছেলেকে সব সত্যি কথা বলবে। এই বাড়িতে শুনশান ছাড়া, গুলশান ছাড়া অন্য কেউ আমার ছেলেকে সত্যটা জানাবে না, সেটা আমি জানি। গুলশান এখন কোথায় আছে সেটাও তো জানা নেই, তাই এই দায়িত্বটা তোমাকে দিলাম। আমি আমার সূর্যকে অতীত সম্পর্কে বিন্দুমাত্র জানতে দেইনি। যদি তোমার মনে হয় আমার ছেলেকে সত্যটা জানানোর দরকার, তাহলে তুমি নিজে থেকেই সত্যটা ওকে জানিয়ে দিও। এতে তোমাদের সবার ঘৃণার পাত্রী তোমার মেজো চাচি। চিরকুট পরে আলিশা মুচকি হাসলো। সূর্য হয়তো বম্বের মতো সব দেখছিল। মেয়েটা একবার কান্না করতে তো একবার হাসছে, কিন্তু এর কারণটা কি সেটা বোধগম্য হলো না তার। এই প্রশ্ন করলো, কি এমন জিনিস আছে এটার ভিতরে যে আপনি এটা দেখে একবার কাঁদেন তো আরেকবার হাসেন? পাগল টাগল হলেন নাকি? হ্যাঁ, পাগল তো হয়েছি, কিন্তু কেন হয়েছে সেটা জানার আগে নিজের অতীত সম্পর্কে তোমার জানা দরকার। তোমার কি জানতে ইচ্ছে করে না কেন তুমি এই সুন্দর পরিবার ছেড়ে এত দূরে থাকো? সূর্য বেশ খুশি হলো। সে এটাই জানতে চাইছিল, কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারছিল না, কারণ এই বাড়িতে সে ফিরে আসার অনেকেই যে অখুশি হয়েছে সেটা বোঝার মতো ক্ষমতা তার আছে। বিশেষ করে তার 2 চাচা যে ভীষণ বিরক্ত, সেই ব্যাপারে তার স্পষ্ট ধারণা হয়ে গেছে, কিন্তু সেটার কারণ জানতো না। আজ যখন সুযোগ পেয়েছে সব জানার, তাহলে সেটা কোনোভাবেই হাতছাড়া করবে না সে। আপনি আমাকে সত্যি বলবেন? হ্যাঁ, এবার শোনো, আমি তোমার থেকে বয়সে 5 বছরের বড়। সবকিছু যে নিজের চোখে দেখেছি তা কিন্তু নয়, তবে এমন মানুষের কাছ থেকে শুনেছি যারা কখনোই মিথ্যা বলে না। আজ থেকে 27 বছর আগের ঘটনা। তখন মেঝো চাচা অর্থাৎ তোমার বাবা রুদ্র চৌধুরী ঢাকা থেকে ডাক্তারি পড়ে সবেমাত্র গ্রামে ফিরেছেন। দাদাজান এই বাড়ির প্রথম কোনো সন্তান, যাকে এই এলাকার বাইরে পড়তে পাঠিয়েছিলেন দাদা। অনেকের আপত্তি থাকলেও দাদাজানের মুখের ওপর কথা বলার সাহস কারো ছিল না। আমার আব্বা তখন পড়াশোনা ছেড়ে দাদাজানের সাথে ব্যবসায় সহযোগিতা করছিলেন, আর ছোট চাচা তো পড়াশোনাও করতেন না, আবার কাজও করতে চাইতেন না। তোমার আব্বা পড়াশোনা নিয়ে ভীষণ মনোযোগী ছিলেন, তাই দাদাজান তোমার আব্বাকে অনেক স্নেহ করতেন। ওনার ইচ্ছে ছিল মেসো চাচা গ্রামের মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবেন। গ্রামে তখন প্রায় মানুষের চিকিৎসার অভাবে মারা যাচ্ছিল। দাদাজানের ইচ্ছা অনুযায়ী মেসো চাচাও সেই কাজে শুরু করলেন। গ্রামের মানুষ থেকে ভীষণ সম্মান করত। তখনও আমি সবে হাঁটতে শিখেছি। এই গল্পগুলো মায়ের কাছ থেকেই শোনা। একদিন গ্রামের একটা বাড়ি থেকে চাচার কাছে লোক আসে। চাচা ওই বাড়িতে গিয়ে দেখেন বাড়ির কর্তা ভীষণ অসুস্থ, কিন্তু সেই বাড়ির কর্তার একমাত্র মেয়েকে তার ভীষণ পছন্দ হয়ে যায়। তারা গোপনে নাকি মাঝে মাঝে দেখাও করতেন। এই খবর গ্রামে কানাঘুষা হতো, কিন্তু কেউ অভিযোগ করার সাহস পেত না। এর মধ্যেই হঠাৎ একদিন ওই অসুস্থ ব্যক্তির মৃত্যু হয়ে যায়। ওনার মেয়ে নিজের মাকে নিয়ে ভীষণ অসহায় হয়ে পড়ে। এদিকে মেসো চাচাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে দাদাজান। তো একদিন সাহস করে মেসো চাচা সবার সামনে ওই মেয়ের নাম প্রস্তাব করেন, কিন্তু মেয়ের বাবা মারা গেছে, আর বেঁচে থাকলেই বা কি হতো। ওই লোক ছিলেন সামান্য একজন কৃষক মানুষ, আর চাচা হলেন জমিদার পুত্র। দাদাজান কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে চাইছিলেন না, তাই ওই পরিবারকে চাপ দিতে শুরু করেন মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য। এই সময় শুরু হয় দাদাজান আর মেসো চাচার মধ্যে ভীষণ ঝামেলা। এক পর্যায়ে কাউকে কিছু না জানিয়ে মেসো চাচা ওই মেয়েকে বিয়ে করেন। এখনই গ্রামে এরকম বিয়ে হলে মানুষ নানা কথা বলে, আর সেটা তো তখন 3 দশক আগের কথা।
তখন দাদাজান গ্রামের লোকদের হাসির পাত্রে পরিণত হন। সেই সব সহ্য করতে না পেরে দাদাজান আগুন দেন ওই মেয়ের বাড়িতে, আর মেজো চাচা আর তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। মেজো চাচা ওই যে হারিয়ে গেলেন নিজের বউ আর শাশুড়িকে নিয়ে, তাকে আর খুঁজে পাওয়া গেল না। এরপর কেটে গেল প্রায় 3টে বছর। হঠাৎ একদিন মেজো চাচা আবার হাজির হলেন দাদাজানের কাছে। অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু জমিদার পুত্রের মন গলল না। তখন মেজো চাচার কোলে ছিল ওনার একমাত্র সন্তান রাহুল, কিন্তু দাদাজান আবার তাদেরকে তাড়িয়ে দিলেন। তখন চাচাজান নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য মামলা করে বসলেন নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে। সবাই নিষেধ করলেও তিনি আবার গ্রামে একটা ছোট্ট বাড়িতে থাকতে শুরু করলেন। এই কথাগুলো বলেই থামলো আলিশা। সূর্যের আগ্রহের পরিমাণ যেন হাজারো গুণ বেড়ে গেল। নিজের বাবার ব্যাপারে এসব জেনে কিছুটা মর্মাহত হলো, কিন্তু তাকে সত্যিটা জানতেই হবে। তাই আবারও আলিশাকে প্রশ্ন করলো। এরপরে কি হলো? দাদাজান কি আবার ওই বাড়িতে আগুন দিলেন? আর আব্বুর যদি আরেকটা ছেলে হয়ে থাকে তাহলে আমার সেই ভাই কোথায়? সূর্যের এমন প্রশ্নে আলিশা সশব্দে হাসলো। সূর্য অবাক হলো, কিন্তু বিপরীতে কোনো কথা বলল না। আলিশা নিজের হাসি থামিয়ে বলল, আগে তো আমার পুরো কথা শোনো। দাদাজান আর তোমার আব্বার মধ্যে ঝামেলা চললো মাত্র 2 বছর। এই সময় গ্রামের মানুষের মধ্যে এই পরিবার নিয়ে আঙুল তোলার সাহস উঠে গেল। 2 বছর তোমার আব্বা গ্রামেই ছিলেন। দাদাজান বুঝলেন এভাবে নিজের ছেলেকে থামাতে পারবেন না তিনি। সেই জন্য ভয়ঙ্কর এক পরিকল্পনা করলেন। তখন আমি 6 কি 7 বছরের বয়সের হব। একদিন হঠাৎ দাদাজান মেজো চাচার ছেলে রাহুলকে কোলে করে বাসায় নিয়ে আসলেন। বাড়ির সবাই তো বেশ চমকে গেল। তখন দাদু জানালেন তিনি নিজের রক্তকে এই বাড়িতেই রাখবেন এবং মেজো চাচাকে নিজের সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই মামলা তুলে নিতে বাধ্য করবেন। এরপর বেশ কয়েকদিন মেজো চাচাকে একের পর এক হুমকি দেওয়া হলো। ওনার স্ত্রী তো পুরো পাগল হয়ে গেলেন নিজের সন্তান হারিয়ে। উনি ভাবলেন দাদাজান হয়তো রাগে ওনার ছেলেকে মেরে ফেলবে, কিন্তু দাদাজান বাসায় আসলে অদ্ভুত এক কাণ্ড করতেন। তিনি মেজো চাচার ছেলেকে নিজ হাতে খাওয়াতেন, এমনকি নামটাও পাল্টে দিলেন। আমাদের বংশের সবচেয়ে প্রভাবশালী মানুষ দাদাজানের বাবা জমিদার সূর্য শেখর চৌধুরীর নামের সাথে মিলিয়ে রাহুলের নাম রাখলেন সূর্য। মানে আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি এতক্ষণ যার কথা বলছিলাম সে আর কেউ না, তোমার মা। আর রাহুল নামে যে ছেলেটার কথা বলছিলাম সেটা হচ্ছে তুমি। তোমাকে দাদাজান ফুপির কাছে রাখছিল। তুমি সারা দিন মায়ের জন্য কান্না করতে, তাই ফুপি তোমাকে কোলে নিয়ে হাঁটতো। ওই সময় আমি সারাক্ষণ তোমার খেয়াল রাখতাম। বাড়ির প্রত্যেকটা লোক সারাক্ষণ চিন্তায় থাকতো তোমার না নজর লেগে যায়। তুমি ছিলে ভয়ঙ্কর সুন্দর। কিন্তু এরপর কি হলো? আমি কিভাবে এই বাড়ি থেকে গেলাম? আব্বা কি ভয়ে মামলা তুলে নিয়েছিল? হ্যাঁ, মামলা তুলে নিয়েছিল, কিন্তু এরপরও দাদাজান তোমাকে দিতে চাইছিল না। কারণ 3 সপ্তাহ এখানে থাকার পর তুমিও ফুপির সাথে মানিয়ে নিয়েছিলে। মায়ের জন্য কান্না করা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সারা দিন বাড়ির এক মাথা থেকে অন্য মাথায় দৌড়ে বেড়াতে আর আধো আধো গলায় কথা বলতে। সেই সময় তোমার আব্বু একটা প্ল্যান করেন। তিনি সব সময় উৎ পেতে থাকতেন কখন তোমাকে নিয়ে বাড়ির বাহিরে যাওয়া যায়। স্বাভাবিকভাবে বাচ্চাদের টিকা দিতে নেওয়া হয়। আমি আর ফুপি গিয়েছিলাম তোমাকে টিকা দেওয়ার জন্য গ্রামের প্রাইমারি স্কুলে। ফুপি ওইখানে গিয়ে গল্প করতে করতে ব্যস্ত ছিল গ্রামের মহিলাদের সাথে। তখন হঠাৎ করে আমার কোল থেকে তোমার আম্মা তোমাকে নিজের কোলে তুলে নেয়। আমি দিতে চাইছিলাম না, তখন তিনি আমাকে বলেছিল বড় হলে তোমাকে একেবারে আমার কাছে দিয়ে দিবেন, আমার সাথে তোমাকে বিয়ে দিবেন। আমি তখন এসব বুঝতাম না। আমি ভেবেছিলাম তখন দিয়ে দিলে হয়তো একেবারে তোমাকে পেয়ে যাব, তাই তোমাকে আম্মার হাতে তোমাকে তুলে দিয়েছিলাম। যখন সব জানাজানি হলো তখন সবাই আমাকে অনেক বকাবকি করে, কিন্তু ছোট ছিলাম বলে এক সময় সবাই থেমে যায়। সেই যে চাচাজান গেলেন আর ফিরে আসলেন না। এরপর খবর পেলাম তিনি লন্ডনে চলে গেছেন। এই হচ্ছে তোমার অতীতের কাহিনী। এরপর থেকে দাদাজান মেজো চাচার কথা শুনেই ভীষণ রেগে যায়। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কেন জানো? তোমার আম্মা এতদিন পরেও সেই কথা মনে রেখেছে। এই যে চিরকুট দেখতে পাচ্ছ, এইটাতে উনি লিখে দিয়েছেন যাতে তোমাকে পারলে আমার কাছে রেখে দেই। আর এই গয়না দেখতে পাচ্ছ, এগুলো বিয়ের সময় তোমার আব্বা তোমার আম্মাকে দিয়েছিল। সূর্যের মাথা ঘুরতে শুরু করলো। তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এই বাড়িতে তার এত বড় অতীত পড়ে আছে সে কল্পনাও করতে পারেনি। সূর্য চুপচাপ মাথা নিচু করে বসে রইল। হঠাৎই আলিশা তার হাত চেপে ধরে বলল, আমি এতদিন বিয়ে করিনি কেন জানো? আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে। সবাই আমাকে পাগল বলতো। বাবা মা অনেকবার জোর করে আমার বিয়ে ঠিক করে, কিন্তু আমি নিজেই সেটা ভেঙে দিয়েছি আর অপেক্ষা করেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
ওই বাল্যকালে তোমার মধ্যে কি এমন ছিল যেটা আমি আজও ভুলতে পারিনি। সূর্য অবাক হয়ে গেল আলিশার কথা শুনে। মেয়েটা যথেষ্ট সুন্দরী, কিন্তু কি এখন এই সম্পর্কে জড়ানো উচিত? যদি এই পরিবারের লোকজন তাকে এখানে থাকতে না দেয়, আর সে কোনোভাবেই এখানে থাকতেও পারবে না, কারণ লন্ডনেই তার সব কিছু। সে আলিশার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতেই আলিশা কান্না করতে শুরু করলো। এটা দেখে সূর্য তাকে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ আপনি কান্না করবেন না, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমার দিকটাও একটু ভেবে দেখুন। আর এখন আম্মার সাথে কথা বলা খুব জরুরি, আমরা এই ব্যাপারে পরে কথা বলি। আলিশা কিছু না বলে রুম থেকে চলে গেল। সূর্য দ্রুত ফোনটা হাতে নিয়ে নিজের মায়ের নাম্বারে ডায়াল করতে লাগলো। তার মা ফোন রিসিভ করতেই বলে, কি রে বাবা, এখন তো বাংলাদেশে অনেক রাত হওয়ার কথা, এত রাতে না ঘুমিয়ে আমাকে কল করছো কেন? কি হয়েছে? আম্মা, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি বলছো বাবা? আমি আবার তোমার সাথে কি করলাম? আম্মা, আপনি আমার কাছ থেকে এত বড় একটা সত্য লুকালেন কি করে? এই বাড়িতে আমার এত অতীত পড়ে আছে, আপনি সবকিছু আমার দিকে গোপন রেখে চলেছেন এতদিন ধরে। নীলিমা চৌধুরী মুচকি হাসলেন। তিনি জানতেন তার ছেলে সত্যটা জানার পর এই প্রশ্নটাই তার কাছে করবে। তিনি ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন, আব্বা, আমি চাইনি তুমি আমার কাছ থেকে সত্যটা জানো। যদি আমার কাছ থেকে সত্যটা জানতে, তাহলে তোমার মনে হয়তো সন্দেহ হতো যে আমি হয়তো নিজের দোষটা গোপন করে তোমাকে কথাগুলো বলছি। আমি চাইছিলাম তুমি একদম জায়গা মতো গিয়ে সত্যটা জানো। কিন্তু এই বিপদের মধ্যে আপনি আমাকে কেন পাঠালেন? এখন আমি কি করব? এই বাড়ির মানুষগুলোকে আমি বড্ড আপন ভেবেছিলাম, কিন্তু তারা আপনাদের সাথে এত খারাপ আচরণ করেছে। এটা বলো না আব্বা, এটা তোমার ভুল ধারণা। যদি তুমি ওনাদের জায়গায় থাকতে, তাহলে তুমিও এরকম আচরণ করতে, কারণ তুমি কখনোই চাইবে না তোমার ছেলে বা মেয়ে খারাপ থাকুক। ওনারাও চাননি আমাকে বিয়ে করে ওনাদের ছেলের জীবন নষ্ট হয়ে যাক। কিন্তু আম্মা, কোনো কিন্তু না বাবা, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি চাই আমি আলিশাকে নিজের ছেলের বউ করে আনতে। সত্যিটা আমি সেজন্যই তোমাকে ওখানে গিয়ে জানাতে চেয়েছিলাম, যাতে তুমি নিজের সিদ্ধান্তটা স্বাধীনভাবে নিতে পারো। আমার সামনে দাঁড়িয়ে আমাকে খুশি করার জন্য কিছু করবে না। আমি জানি আমার ছেলে এখন আর ছোট নেই, এখনকার নামকরা ব্যবসায়ী, সে কোটি কোটি টাকার বিজনেস সামলাতে পারছো। তাহলে নিজের জীবন এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তুমি নিতে পারবে আশা করি। বলেই নীলিমা চৌধুরী ফোনটা রেখে দিলেন। তিনি নিজের ছেলেকে এখন চিন্তা করার সময় দিতে চান। ওদিকে সূর্য ফোনটা রেখে বিছানায় গেল। পুরোটা রাত এপাশ ওপাশ করলো, কিন্তু কোনোভাবেই ঘুম এসে চোখে ধরা দিল না। সারাটা রাত জেগে চিন্তা করলো আলিশা আর তার মায়ের বলা কথাগুলো। শেষ রাতে গিয়ে সে একটা সিদ্ধান্তে উপনীত হলো। আনিশার কান্নামাখা মুখ আর তার মায়ের কথা সে রাখবে। যদি পরিবারের লোকজন রাজি থাকে, তাহলে সে আলিশাকে বিয়ে করবে। কিন্তু আলিশা তো তার থেকে বয়সে বড়। আলিশার বাবা মা কি রাজি হবে? এমনিতেই তাকে পছন্দ করে না। এর মধ্যে কি তারা নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইবে সূর্যের সাথে? ফজরের আজানের সুর কানে আসতেই সূর্য বিছানা থেকে উঠে দাঁড়ালো। মায়ের নিয়মের বেড়া জালে 5 ওয়াক্তের নামাজ পড়তে হতো তাকে। দরজা খুলে বাইরে তাকাতেই দেখতে পেল রহিম প্রতাপ চৌধুরীকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। সূর্য সিঁড়ি দিয়ে নেমে পেছনে দাঁড়াতেই প্রতাপ চৌধুরী পিছনে না তাকিয়ে বললেন, কি ব্যাপার সূর্য, এত ভোরে ঘুম থেকে উঠে গেলে কিভাবে? আর এত সকালে কোথায় যাচ্ছ? সূর্য অবাক হলো। প্রতাপ চৌধুরী তাকে না দেখে কিভাবে বুঝলো সে পেছনে দাঁড়িয়ে আছে। সূর্য হাসি মুখে দাদাজানের সামনে গিয়ে বলল, জি, আমিও নামাজে যাওয়ার জন্যই বের হয়েছিলাম। ভেবেছিলাম বাইরে কাউকে পেলে মসজিদ কোথায় সেটা জানবো। প্রতাপ চৌধুরী অবাক হওয়ার ভান করে বললেন, তুমি কি ওখানে নিয়মিত নামাজ পড়ো? জি, আমার আম্মা বলেন নামাজ নাকি মানুষের মনকে প্রশান্ত করে, আর আমিও এটাই ফিল করি। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেওয়া আমাদের কর্তব্য। প্রতাপ চৌধুরী মুখে হাসি ফুটলো। তিনি নিজের ছেলে আর নাতনিদেরকে অনেক চেষ্টার পরেও নামাজে নিয়ে আসতে পারেননি। মনে মনে তিনি নীলিমা চৌধুরীর উপরে যে রাগের পাহাড় জমিয়ে রেখেছিলেন সেটাই টোকা দিলেন। মেয়েটা যে তার নাতিকে ভুল পথে পা বাড়াতে দেয়নি, এটা বুঝতে পেরে মনে মনে দোয়া করলেন নীলিমার জন্য। এরপর দাদা নাতি মিলে ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বের হলেন। রহিম, প্রতাপ চৌধুরী আর সূর্য গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে। গ্রামের বাচ্চারা মসজিদে যাচ্ছে পড়ার জন্য। গ্রামের কৃষকরা বের হয়েছে মাঠে যাওয়ার জন্য। প্রতাপ চৌধুরীকে দেখা মাত্রই সবাই এগিয়ে এসে সালাম দিচ্ছে। সূর্য বিষয়টা বেশ উপভোগ করেছে। হঠাৎই সে তার দাদাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখনো আব্বা আম্মাকে ক্ষমা করতে পারেননি, তাই না দাদাজান?
প্রতাপ চৌধুরী থমকে গেলেন। কালকেও সূর্য বলেছিল সে নিজের অতীত সম্পর্কে কিছুই জানে না, তাহলে আজ কিভাবে এই কথা বলতে পারলো? তবে কি তার সাথে মিথ্যা বলল সূর্যা? তুমি আমাকে মিথ্যা বললে কেন সূর্য? তুমি তো কালকেও বলেছিলে তুমি নিজের অতীত সম্পর্কে কিছুই জানো না। আমি মিথ্যা বলিনি দাদাজান, আমি কাল পর্যন্ত নিজের অতীত সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু রাতে আলিশা আমাকে সব সত্যি কথা বললেন। ওনার কথা শোনার পর আমি আম্মার কাছে কল করেছিলাম, ভেবেছিলাম এখান থেকে চলে যাব, কিন্তু আম্মা বললেন দোষ নাকি আব্বা আম্মার ছিল, আপনার কোনো দোষ নেই, তাই আপনার কাছে থাকতে আর ওনাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে। প্রতাপ চৌধুরী ভীষণ অবাক হলেন। এক রাতের মধ্যে তার জীবনের যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। বৃদ্ধ মানুষটার চোখে জল টলমল করতে লাগলো। তিনি সূর্যকে জড়িয়ে ধরার চেষ্টা করে বললেন, তোমার আম্মা কল দিলে বলবে প্রতাপ চৌধুরীর আগের সেই প্রভাব আর নেই, বয়সের বারে নুয়ে পড়েছে, যদি প্রতিশোধ নেবার হয় তাহলে চলে আসতে। দাদাজান, এমন ভাবে বলবেন না। আমি এখানে আসার পর বিশ্বাস করবেন না কতটা শান্তি পেয়েছি। আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, আমার এত বড় একটা পরিবার আছে এটা দেখে। প্রতাপ চৌধুরী আর কিছু বললেন না, হাঁটতে লাগলেন। বাসায় এসে দেখলেন আয়শা চৌধুরী নাস্তা তৈরি করতে ফেলেছেন। সূর্যকে এত সকালে দেখে তিনিও বেশ অবাক হলেন। দুজন একসাথে নাস্তা করে গল্প করতে লাগলেন। সূর্যের সাথে যতক্ষণ কথা বলেছিলেন প্রতাপ চৌধুরীর বুক ফেটে কান্না আসছিল, কারণ সূর্য হুবাহু নিজের বাবার মতো হয়েছে। সূর্যের মধ্যেই তিনি তার মৃত সন্তানকে খুঁজে পাচ্ছিলেন। সকাল 9টা বাজতে না বাজতেই পরিবারের সবাই উঠে গেল, যে যার কাজে বেরিয়েও পড়ল। সূর্যের দুই চাচা আর বড় চাচাতো ভাই সিয়াম বেরিয়ে যাওয়ার সময় প্রতাপ চৌধুরীর সাথে সূর্যকে বসে থাকতে দেখে বেশ রেগে গেল মনে হয়। আলিশাও সূর্যকে দেখে ইগনোর করে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আজ নিহার কলেজ ছুটি, তাই সে বাসায় আছে। গুলশান চৌধুরী নিহাকে ফোনে ব্যস্ত দেখে ধমকের সুরে বললেন, সারাদিন এই ফোনের পেছনে না ঘুরে ছেলেটাকে নিয়ে তো একটু গ্রামটা ঘুরে দেখাতে পারিস। কত দূর থেকে এসেছে, কদিনই বা থাকবে, নিজের মাটিটা দেখাবে না ছেলেটা? এই প্রথম গুলশান চৌধুরীর ধমকে মন খারাপের চেয়ে বেশি খুশি হলো আলিশা, কারণ যে সূর্যের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। সূর্য নিজে খুশি হলো, কারণ সেও গ্রামটা আরো ভালো করে দেখতে চাইছিল। এরপর তারা দুইজন বেরিয়ে গেল গ্রামে ঘোরার জন্য। বেশ অনেকক্ষণ নিহার সাথে পুরো গ্রাম ঘুরে দেখলো সূর্য। দেখতে দেখতে কেটে গেছে 5 দিন। আজ শুক্রবার। এই 5 দিনে আলিশার সাথে সূর্যের টুকটাক কথা হয়েছে বইকি। সূর্য আস্তে আস্তে আলিশাকে মানিয়ে নিচ্ছে, এটা দেখে আলিশা ভীষণ খুশি ছিল। দুপুরে গ্রামের এক লোকের মেয়ের বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিল নিহা, আলিশা আর সূর্য, সাথে সোহেলও ছিল। তারা বেশ মজা করে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে নির্জন একটা জায়গায় এসে কিছু লোক তাদেরকে ঘিরে ফেলল। সবাই মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে, হাতে ধারালো অস্ত্র। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। হঠাৎ করেই লোকগুলো সোহেল আর সূর্যকে মারতে শুরু করলো। তাদের মধ্যে থাকা দুজন লোক শক্ত করে আলিশা আর নেহাকে ধরলো। এরপর ওখানে থাকা একটা লোক ইশারা করলো, এইটাই তো বলেছিল, এই বিদেশি মালটাকে দ্রুত নিয়ে গাড়িতে উঠা। কেউ চাইলেও প্রতিবাদ করতে পারল না, কারণ হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি ছিল। সোহেল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আলিশা আর নিহাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হলো। এরপর গাড়ি নিয়ে তারা চলে গেল। আলিশা কান্না করতে শুরু করলো। নিহা গিয়ে সোহেলকে ধরলো। অনেক কষ্টে তারা সোহেলকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি আসতেই প্রতাপ চৌধুরী বসার ঘর থেকে উঠে দাঁড়ালেন। এরপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দাদুভাই, তোমাদের এই অবস্থা কেন? আর রাহুলকে এভাবে মারলো কে? আলিশার কান্নার কারণে বারবার হেঁচকে উঠছিল, সে কথা বলতে পারছিল না প্রায়। তখন নিহা কাঁদতে কাঁদতে প্রতাপ চৌধুরীর কাছে গিয়ে বলল, দাদাজান, হঠাৎ করে আমরা ফেরার সময় কিছু লোক আমাদের উপর আক্রমণ করে। ওরা সূর্য ভাইকে ধরে নিয়ে গেছে, আমরা বাধা দেয় আমাদেরকেও মেরেছে। নিহার মুখে এমন কথা শুনে প্রতাপ চৌধুরী ভীষণ রেগে গেলেন। তিনি নিজের হাত মুষ্টিবদ্ধ করলেন। তখন আকরাম চৌধুরী এগিয়ে এসে তাচ্ছিল্য করে বললেন, আব্বা, আমি আপনাকে আগেই বলেছিলাম এই ছেলেকে বাড়িতে ঢুকতে দিবেন না। দেখলেন তো, আমার তো মনে হয় এই ছেলেটা কোনো ঝামেলা করছিল, এরপর পালানোর জন্য এখানে এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ আব্বা, যারা বারবার ঝামেলা করে তাদেরকে আপনি কেন বাড়িতে জায়গা দেন? ওর বাবা একটা ঝামেলা করে পালিয়ে গিয়েছিল, এখন তার ছেলে এসে আমাদের পরিবারটাকে অশান্ত করতে চাইছে। প্রতাপ চৌধুরী রেগে বললেন, তোদের লজ্জা করছে না এরকম কথা বলতে? ও কি তোদের রক্তের না?
একটা ছেলে এত বড় বিপদে পড়েছে, কিভাবে ওকে বিপদ থেকে উদ্ধার করা যায় সেটা চিন্তা না করে ওকে নিয়ে বাজে কথা বলছিস? গুলশান চৌধুরী নিজের রুমে ছিলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো কাহিনী দেখলেন। তিনি দৌড়ে নিজের বাবার কাছে এসে কান্না করে বললেন, আব্বা, কে করলো এমন কাজ? ছেলেটা দুদিন হলো না এ বাড়িতে এসেছে, এর মধ্যে এত বিপদ, বড় বিপদ হলো কিভাবে? আপা, আপনারা একটু বেশি চিন্তা করতেছেন। দেখেন, হয়তো নিজের বাবার মতো কোনো মেয়ের পিছু নিয়েছিল, সেজন্যই মেয়ের পরিবার ওকে মারতে আসছে। রোমানা, মুখ সামলে কথা বলো। তোমার মুখ দিন দিন বাড়ছে। আরেকবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তখন আলিশা সবার সামনে চিৎকার করে উঠল। আলিশার চিৎকার শুনে সবাই চুপ মেরে গেল। আলিশা কান্না করতে করতে নিজেদের দাদার কাছে গিয়ে বলল, দাদু ভাই, আপনারা যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দিন। এতটা বছর আমি ওর জন্য অপেক্ষা করেছি, আজ ওকে কাছে পেয়ে ও এইভাবে হারিয়ে ফেলবো, এটা হতে পারে না। যদি ওকে না পাই তাহলে আমি নিজে কিছু একটা করে ফেলবো। তুমি শান্ত হও দিদিভাই, আমি এখনই খোঁজ নিচ্ছি। রহিম, তুই যা, গ্রামের কয়েকজন লোককে পাঠা ওকে খোঁজার জন্য। রহিম দ্রুত বাড়ির বাইরে এসে গ্রামের কিছু লোক জড়ো করে খুঁজতে বের হলো। আকরাম চৌধুরী, আফতাব চৌধুরী আর সিয়াম ও সূর্যকে খোঁজার নাটক করতে লাগলো, কিন্তু পুরো রাত খুঁজেও সূর্যের কোনো সন্ধান পাওয়া গেল না। ওদিকে সূর্যের মা অনবরত নিজের সন্তানকে কল করে যাচ্ছেন, কিন্তু সূর্য কল ধরছেন না। তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। রাহাত একটু আগেও বলেছিল তারা সবাই বাংলাদেশে যাচ্ছে, এখন হয়তো তারা ফ্লাইটে আছে, তাই রাহাতও কল ধরছে না। তিনি একা একা বাসায় চিন্তায় অস্থির হয়ে পড়লেন। পরদিন সকাল হতেই রাহাত এবং বাকি লোকেরা বাংলাদেশে নামলো। রাহাত নেমে সূর্যকে কল করতে লাগলো, কিন্তু সূর্যের ফোন বন্ধ। হঠাৎ করে এভাবে ফোন বন্ধ কেন, এটা ভেবে সে চিন্তায় পড়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। কোরিয়ান সেই কোম্পানির লোকজন দেশে নেমেছে বিকাল 3টার দিকে। তারাও সূর্যের সাথে যোগাযোগ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সূর্যকে পাওয়া যাচ্ছে না। সেজন্য রাহাত বাধ্য হয়েই সূর্যের মাকে কল করলো। নীলিমা চৌধুরী ফোন ধরতেই বললেন, রাহাত বাবা, আমার সূর্য কল ধরছে না কেন? ওর ফোন বন্ধ কেন বাবা? ম্যাডাম, আমি তো সেটা জানার জন্যই আপনাকে কল করছি। আমি আজকে সকালেই বাংলাদেশে নামলাম। প্রথমে ভাবলাম স্যার ব্যস্ত, তাই কল ধরতে পারছেন না, কিন্তু সারাদিন পেরিয়ে বিকেল হতে চলেছে, এখনো স্যার ফোন ধরছেন না। কালকে রাতেও তো স্যারের সাথে আমার কথা হলো। নীলিমা চৌধুরী এবার কান্না করে দিলেন। তাহলে কি তার সাথে ছেলের সাথে খারাপ কিছু হয়েছে? তিনি কান্না করতে করতে রাহাতকে বললেন, বাবা, তুমি হাত গুটিয়ে বসে থেকো না। আদিলকে নিয়ে দ্রুত আমি একটা ঠিকানা দিচ্ছি, ওখানে যাও, গিয়ে দেখো ওকে পাও কিনা। আচ্ছা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি আদিল স্যারকে নিয়ে এখনই বের হচ্ছি। আপনি চিন্তা করবেন না, আপনার প্রেশার আছে, ভুলে যাবেন না। না বাবা, তুমি দ্রুত আদিলকে বলো আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করতে, আমি দেশে আসতে চাই। ম্যাডাম, এত অস্থির হবেন না, আমরা আগে গিয়ে দেখি, যদি স্যারকে না পাই তাহলে আপনারা এখানে আসার ব্যবস্থা করব। আপাতত আপনি বিশ্রাম নিন। নীলিমা চৌধুরী শান্ত হতে পারলেন না। ওদিকে রাহাত আদিল আর সূর্যের কিছু গার্ডকে নিয়ে বেরিয়ে বলল নীলিমা চৌধুরীর দেওয়া ঠিকানা অনুযায়ী। বাকিদেরকেও হোটেলে থাকতে বলল। এখনো সূর্যের নিখোঁজ হওয়ার ব্যাপারটা ওই কোরিয়ান কোম্পানির লোকেদের জানানো হয়নি। মাঝে একদিন আছে, এরপরেই তাদের সাথে মিটিং। ওদিকে চৌধুরী বাড়িতে সবার থমথমে অবস্থা, কেউ খাবার মুখে তুলছে না। রাত তখন 9টার কাছাকাছি। রহিম এসে জানালো বাইরে বেশ কয়েকজন লোক প্রতাপ চৌধুরীর সাথে দেখা করার জন্য আসছে। প্রতাপ চৌধুরী দ্রুত তাদেরকে ভেতরে আনার কথা বললেন, কিন্তু ভিতরে আসার পর কেউ তাদের চিনতে পারল না। তখন রাহাত এগিয়ে গিয়ে প্রতাপ চৌধুরীকে বলল, স্যার, আমাদেরকে আপনারা চিনবেন না, আমরা সূর্য স্যারের অফিসের কাজ করি। ওনাকে গতকাল থেকে আমরা অনেকভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করছি, কিন্তু কোনোভাবে পারছি না। এরপর ওনার আম্মু আমাদেরকে এই ঠিকানা দিলেন। উনি কোথায়? চৌধুরী বাড়ির সবাই বেশ অবাক হলে। সূর্য বলেছিল সে একটা রেস্টুরেন্টের ওয়েটার, কিন্তু এই লোকগুলো বলছে সূর্য তাদের বস। এটা কিভাবে সম্ভব? তখন প্রতাপ চৌধুরী মাথা নিচু করে বললেন, ওকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 দিন আগে কিছু লোক ওর উপর আক্রমণ করে তুলে নিয়ে যায়, এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে রাহাত আর আদিলের মাথার আকাশ ভেঙে পড়ল। আদিল দ্রুত এগিয়ে এসে বলল, আপনারা কি বলছেন এসব? মাথা ঠিক আছে? যদি ওর কিছু হয়ে যায় তাহলে আপনাদের কাউকে আমি ছাড়বো না। 2 দিন হয়ে গেছে ওকে আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনারা কি পুলিশের সাথে যোগাযোগ করেছেন? গ্রামে পুলিশের দরকার পড়ে না, হয়তো আমাদের পরিবারের সাথে শত্রুতার কারণে কেউ ওকে আটকে রেখেছে। আমরা খোঁজ লাগিয়েছি, খুব দ্রুত খুঁজে পাবো। ও মাই গড, আপনারা কি করছেন? আপনারা জানেন উনি কে? উনি সাধারণ কোনো মানুষ না যে ওনার শত্রু থাকবে না।
উনি লন্ডনের আইএসপি ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। কত হাজার হাজার শত্রু ওনার চারিদিকে ছড়িয়ে আছে আপনারা জানেন? উনি হারিয়ে গেছেন, আপনারা পুলিশকে জানাবেন না? কি বলছেন? আপনি আমার নাতি, এত বড় কোম্পানির মালিক? আদিলের ভীষণ রাগ হলো। সে ছোটবেলা থেকেই সূর্যের সাথে বড় হয়েছে। দুই বন্ধু মিলে এই কোম্পানি এত দূর নিয়ে এসেছে। আদিলের মা নেই, সূর্যের মাকেই সে নিজের মা ভাবে। সূর্যকে তার বন্ধুর থেকে বেশি ভাই মনে হয়। সেই ভাইকে সে হারিয়ে ফেলেছে। এর মধ্যে এই পরিবারের লোকজন আজেবাজে কথাও বলছে। আদিল তখন রেগে বলল, আপনাদের কি মনে হয় আমরা এখানে ঘুরতে এসেছি? দ্রুত চলুন, পুলিশের সাথে যোগাযোগ করতে হবে। রাহাত, দ্রুত তুমি এই এলাকার পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করে সূর্যের ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করো। কিন্তু স্যার, সেটা কিভাবে সম্ভব? সূর্য স্যারের ফোন তো বন্ধ। রাহাত, তুমিও কি এনাদের মতো পাগল হলে? সূর্যের ফোনের লাস্ট লোকেশন কোথায় সেটা বের করো। ওই অপরাধী তো আর ওকে তোলার সময় ফোন বন্ধ করে দেয়নি। দ্রুত কাজ করো। সূর্যের জন্য এত মানুষের ব্যস্ততা দেখে চৌধুরী পরিবারের সবাই হতভম্ব হলো। রাহাত পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করলো। সময় গড়িয়ে চলেছে। রাত তখন 2টা। চৌধুরী পরিবারের সবাই একসাথে পুলিশের গাড়িতে করে যাচ্ছে, কারণ একটু আগেই ইনফরমেশন পাওয়া গেছে গ্রামের একদম শেষ সীমান্তে সূর্যের ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছে। পুলিশ লোকেশন ধরে ওই জায়গায় পৌঁছালো। গ্রামের নদীর কাছাকাছি একটি ছোট্ট ঘর। ওই ঘরটায় সূর্যের ফোনের লাস্ট বার অন হয়েছিল। সেজন্য পুলিশ ওই ঘর চারপাশ থেকে ঘেরাও করলো। ভিতরে মৃদু আলোও জ্বলছে। দেখে বোঝা গেল হয়তো কেউ আছে এখানে। তাই পুলিশ কমিশনার দরজার কাছে গিয়ে বললেন, এই ঘরের ভিতরে কে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। তোদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। যদি নিজেদের জীবন বাঁচাতে চাস, বাইরে বেরিয়ে আয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। পুলিশ তখন ভেতরে ঢুকলো। হঠাৎ করেই কয়েকজন কনস্টেবলের উপরে হামলা চালালো ভিতরে থাকা লোকগুলো। মুহূর্তের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ওদের সবাইকে ধরতে সক্ষম হলো। কিন্তু সূর্যের অবস্থা খুবই ভয়ানক। 2 দিন ধরে তাকে বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় কাটা। সূর্যের জ্ঞান নেই, তাই সবাই মিলে দ্রুত সূর্যকে নিয়ে হসপিটালে আসলো। আলিশা নিজে সূর্যের সব চিকিৎসার দায়িত্ব নিল। ওদিকে পুলিশ অপরাধীদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুরো রাত এই আতঙ্কের মধ্যে কাটালো সবাই। পরদিন সকাল হতেই সূর্যের জ্ঞান ফিরল। চোখ মেলে তাকাতেই আলিশাকে নিজের পাশে বসে থাকতে দেখলো। সূর্য একটু নড়েছে দেখে আলিশা সূর্যের কাছে গিয়ে বলল, সূর্য, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি, আমাকে এখানে কে নিয়ে আসলো? আমরা সবাই তোমাকে এখানে নিয়ে এসেছি। গতকালই তোমাকে উদ্ধার করা হয়েছে। এখন বেশি কথা বলো না, চুপচাপ শুয়ে থাকো। বলেই আলিশা বাইরে গিয়ে কথাটা জানালো। কেউ আর সহ্য করতে পারল না। প্রতাপ চৌধুরীর সাথে সবাই একত্রে ভেতরে ঢুকে গেল। আলিশা বাধা দিয়েও তাদেরকে আটকাতে পারল না। সূর্য, রাহাত আর আদিলকে সামনে দিকে বেশ অবাক হয়েই বলল, রাহাত, আদিল, তোমরা এখানে কিভাবে আসলে? আমরা আপনার ফোনে অনেকবার ট্রাই করার পরও যখন আপনাকে কানেক্টেড করতে পারছিলাম না, তখন ম্যাডামের কাছে কল করলাম। উনি আমাদের এই লোকেশনটা দিয়েছে। আম্মাকে সবকিছু বলে দিয়েছো তোমরা? না স্যার, এখনো কিছু বলেনি। উনি ভীষণ চিন্তায় ছিলেন, তাই রাতে কল করে বলেছিলেন আপনি একটা কাজে গিয়েছিলেন। এখন ঠিক আছেন। উনি আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছেন। আমাদের কথা বিশ্বাস করতে চাইছেন না। খুব ভালো কাজ করেছো। আম্মাকে ভুলেও এই কথা বলবে না। পরিবারের সবাই ততক্ষণে উপস্থিত হয়ে গেছে। সূর্য তার চাচাদের দিকে তাকালো। তারা এই ঠান্ডা রুমের ভিতরেও অনবরত ঘামতে শুরু করেছে। প্রতাপ চৌধুরী তখন সূর্যের কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দাদুভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। দাদাজান, আপনি এসব কি বলছেন? আপনারা না থাকলে আমি কি বেঁচে ফিরতে পারতাম? এইসব নিয়ে আপনারা চিন্তা করবেন, আমি ঠিক আছি এখন। কিন্তু দাদুভাই, তুমি এত বড় একটা কোম্পানির মালিক হওয়ার পরেও কেন আমাদেরকে মিথ্যা কথা বললে? সূর্য মুচকি হাসলো। এরপর সবার দিকে তাকিয়ে বলল, আম্মা আসার সময় এই বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যদি আপনারা স্বাভাবিকভাবে আমাকে মেনে নেন তাহলে পরে নিজের পরিচয় বলতে। কারণ ওনার ধারণা ছিল আমি যদি প্রথমেই নিজের পরিচয় বলে দিতাম তাহলে হয়তো আপনারা মন থেকে আমাকে আপন করে নিতেন না, আমার অবস্থান দেখে আমাকে কাছে টেনে নিতেন। কিন্তু আম্মা চাইছিলেন আপনারা যেন আমাকে মন থেকে আপন করে নেন, আর আমি এটাতে সফল হয়েছি। প্রতাপ চৌধুরী নিজের পুত্রবধূর এমন বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন। তিনি সূর্যের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দাদুভাই, আমার একটা কথা রাখবে? এমন করে বলছেন কেন দাদাজান? আমাকে কি করতে হবে আপনি অর্ডার করুন। তুমি তোমার আম্মুকে কল করে এখানে আসার কথা বলো।
না হলে আমাকে ফোন ধরিয়ে দাও, আমি তোমার আম্মুকে এখানে আসার কথা বলি। আমার আজ নিজের প্রতি ভীষণ ঘৃণা হচ্ছে। সূর্য ভীষণ খুশি হলো। অবশেষে হয়তো দাদু তার মাকে ক্ষমা করে দিয়েছেন। সূর্য দ্রুত তার মাকে কল করে সব বলল। নীলিমা চৌধুরী এই কথা শুনে হাও মা করে কাঁদতে লাগলেন। আদিল দ্রুত নীলিমা চৌধুরী দেশে আসার ব্যবস্থা করলো। বিকেলের মধ্যেই সূর্যকে বাসায় নিয়ে যাওয়া হলো, কারণ আলিশা বাসায় থাকবে, সে সূর্যর যত্ন নিতে পারবে। বিকেলে যখনই সবাই একসাথে বসেছিল তখন পুলিশ আসলো প্রতাপ চৌধুরীর সাথে দেখা করতে। সূর্য সোফার উপরে হেলান দিয়ে বসেছিল। পুলিশ অফিসারকে দেখে তার বুঝতে বাকি রইল না এনারা কেন এখানে এসেছেন। পুলিশ অফিসার সূর্যের দাদুকে বললেন, আপনার নাতিকে কারা অপহরণ করে খুন করার চেষ্টা করেছিল সেই ব্যাপারে আমরা ইনফরমেশন পেয়ে গেছি। কার এত বড় সাহস আমার নাতিকে মারতে চায়? আপনারা তাদের ধরেননি এখনো? অপরাধীদের ধরার জন্যই এসেছি। সূর্য তখন পুলিশ অফিসারকে দিকে তাকিয়ে বলল, অফিসার প্লিজ, আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, এটা আমাদের পারিবারিক বিষয়। আমি চাই না এই ব্যাপারে আপনারা কোনো হস্তক্ষেপ করুন। আপনারা আমাকে খুঁজে পেতে ভীষণ সহযোগিতা করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আর সামনে এগোনোর কোনো প্রয়োজন নেই। কি বলছেন? আপনার মতো এত বড় একজন বিজনেসম্যানকে খুন করার চেষ্টা করেছে, তাদের শাস্তি হওয়া দরকার। ওরা যদি আবার আপনার ক্ষতি করতে চায়? আমার বিশ্বাস ওনারা এই কাজ আর করবেন না। মানুষ নিজের রক্তের সাথে কখনোই বেইমানি করতে পারে না, ওনারাও করবেন না। এটা ওনাদের লোভের কারণে হয়েছে। আপনারা প্লিজ এখন চলে গেলেই আমরা খুশি হব। আপনাদের যেমন ইচ্ছা, তবে কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। প্রতাপ চৌধুরী এতক্ষণ চুপ করেছিলেন। তার বোধগম্য হয়ে গেছে কারা এই কাজ করেছে। তিনি নিজের দুই ছেলের দিকে তাকালেন, তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সূর্যের এমন মহানুভবতা দেখে সূর্যের বড় চাচা অর্থাৎ আকরাম চৌধুরী এসে সূর্যের হাত চেপে ধরে বললেন, বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি, লোভে পড়ে এই কাজ করে ফেলেছিলাম, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। হে বাবা, আমরা ভেবেছিলাম হয়তো তুমি সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এখানে এসেছ, তাই এমন জঘন্য কাজ করেছি, আমাদের ক্ষমা করো। প্রতাপ চৌধুরী তখন তার দুই ছেলের দিকে তাকিয়ে বলেন, তোদের লজ্জা করছে না? নিজের আপনজনকে খুন করার মতো জঘন্য চিন্তা তোদের মাথায় আসলো কি করে? তোদের দুইজনকে আজকের পর থেকে আমার বাড়িতে আর দেখতে চাই না আমি। সূর্য তখন তার দাদুর হাত ধরে বলল, দাদু, শেষ বয়সে আর নিজের ছেলেদেরকে হারাবেন না। ওনারা ভুল করেছেন, কিন্তু দেখেন ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমি চাই না এই পরিবারটা আবার ভেঙে যাক। দয়া করে ওনাদেরকে ক্ষমা করে দেন। প্রতাপ চৌধুরী নিজের নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোদের লজ্জা হওয়া দরকার। এই বাচ্চা ছেলেটা বুঝতে পারছে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোরা বুড়ো হয়েছিস, এখনো বুঝিসনি। আলিশা ততক্ষণে পাশে দাঁড়িয়েছিল। নিজের বাবার এই রকম কাজে সে ভীষণই লজ্জিত। প্রতাপ চৌধুরী তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় সূর্যের পাশে বসতে বললেন। আলিশা বসতেই তিনি সূর্যের হাত আলিশার হাতের উপরে দিয়ে বলল, নেও দিদি ভাই, আজ তোমার সম্পদ তোমায় ফিরিয়ে দিলাম। পারবে তো আমার দাদুভাইকে আগলে রাখতে? আলিশা বেশ লজ্জা পেল। বাড়ির সবার মুখে হাসি। রাহাত আর আদিলও সূর্যকে এত খুশি দেখে নিজেরাও বেশ খুশি হলো। রাহাত নিজের ফোনটা হাতে নিয়ে বলল, আপনার মাইন্ড না করলে সবার একসাথে একটা পিকচার হয়ে যাক। সবাই হাসি মুখে একসাথে দাঁড়ালো। রাহাত সবার ছবি তুলল। আদিল তখন বেশ জোরেই বলল, বাজনা শুরু কর, ম্যাডাম আসছে, বন্ধুর বউকে নিয়ে একেবারে ফিরবো। হ্যাঁ স্যার, আসলাম মিটিংয়ের জন্য, কিন্তু এসে কফিলের বিয়ে খেয়ে যাচ্ছি। বিয়েতে কিন্তু সান্ডার বিরিয়ানি মাস্ট লাগছে। রাহাতের কথায় সবাই একত্রিতে হেসে উঠল। আমাদের জীবনে পরিবার এমনই, এখানে হাসি কান্না আবেগ সব মিলিয়ে মিশে একাকার হয়ে যায়। শত ঝগড়া মারামারির পরেও দিন শেষে যেখানে মানসিক শান্তি পাওয়া যায়, সেটাই তো আমাদের পরিবার। ভালো থাকুক আমাদের সবার পরিবারের প্রতিটি সদস্য।